আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে গত ক্লাসে আমরা কারশফের প্রথম সূত্র দিয়ে শুরু করছি, সরি শেষ করছি। কারশফস ল এর ফার্স্ট লটা আমরা পড়ছি এবং প্রথম লাস্টটা নিব। আচ্ছা, আমাদের ফার্স্ট যে সূত্র, প্রথম সূত্রে আমাদের তিনটা অনুধাবন ছিল। যে আমরা এই যে সূত্রটা পড়লাম কারশফের প্রথম সূত্র, এই প্রথম সূত্র থেকে আমরা কি পাইছি, তিনটা অনুধাবন পাইছি যে কোন 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 তিনটা জিনিস আমরা হচ্ছে এই সূত্র থেকে জানতে পারবো। আচ্ছা, আজকে আমরা পড়বো সেকেন্ড ল। আচ্ছা, সেকেন্ড লটাকে বলা হয়, সেকেন্ড ল এর চারটা নাম আছে, লিখে নাও। কারশফের দ্বিতীয় সূত্র, বিভব সংক্রান্ত সূত্র, লুপের সূত্র, অথবা মেশের সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র, বিভব সংক্রান্ত সূত্র, লুপের সূত্র, মেশের সূত্র। হ্যাঁ, মেশের, ময়, এই যে মেশের সূত্র। ওকে, আচ্ছা, এই সূত্রটা কি? এই সূত্রটা আমাকে লিখে দিই, লেখা দেখলেই বুঝবা। আই আর ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন। ও, স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন শেয়ার দিই নাই। এই যে মেশের সূত্র, মেশের সূত্র। আচ্ছা, আমরা যে সেকেন্ড ল পড়বো, সেকেন্ড লটা হচ্ছে এইটা, সামেশন অফ আই আর ইজ ইকুয়াল টু সামেশন অফ ই। ঠিক আছে, সামেশন অফ আই আর সমান সমান হচ্ছে সামেশন অফ ই। এই সূত্রটা বাংলা কি? বাংলা তোমার বই থেকে পড়বা, আমি এবার বলি। বর্তনীর বদ্ধ লুপের বিভিন্ন রোধে প্রবাহিত প্রবাহমাত্রা ও আনুষঙ্গিক রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে উক্ত লুপের তড়িৎচালক বল সময়ের সমষ্টির সমান। বর্তনীর বদ্ধ লুপের, আমরা একটা বর্তনী দেখি, বর্তনী দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো আমরা কি পড়তে যাচ্ছি বা কি বুঝতে যাচ্ছি। আমাদের বর্তনী যদি এরকম হয়, আমাদের বর্তনী যদি এরকম হয়, এই মনে করো একটা বর্তনী যেখানে আমাদের কয়টা কোষ আছে? তিনটা কোষ আছে। আমরা তিনটা কোষের নাম দিলাম, মনে করো এটা হচ্ছে E1, এটার নাম দিলাম হচ্ছে E2, এটা দিলাম E3। ঠিক আছে, আমরা এটাকে নাম দিলাম R1 রোধ, এটাতে নাম দিলাম R2, এটার নাম দিলাম R3। ঠিক আছে, এটার নাম দিলাম R4। আমাদের চারটা রোধ আছে। আচ্ছা, আমাদের কারেন্ট প্রবাহিত হবে এখান থেকে। আমরা এখানে যে কারেন্টটা যাচ্ছে এটাকে নাম দিলাম I1 কারেন্ট, I1 কারেন্ট। তারপরে আমরা এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, যে এখান থেকে এই রোধটা, চারটা রোধে অতিক্রম করার জন্য আমাদের চারটা কারেন্ট থাকবে। বুঝতেই পারতেছি, দেখো প্রথম রোধকে অতিক্রম করার জন্য কি কারেন্ট? I1 কারেন্ট। সেকেন্ড রোধকে করার জন্য I2 কারেন্ট। আমাদের থার্ড যে হচ্ছে ইয়েটা, সেটা মনে করো I3। এটা এইদিকে দিলাম, একদিকে দিলেই হলো, তুমি যে পাশে কারেন্ট প্রবাহিত হবে তুমি সে পাশে, আমরা পড়ার জন্য এই পাশে দিচ্ছি, আমাদের একটু পার্থক্য আমাদের বুঝতে হবে। আর আমাদের এই যে এখানে I4 কারেন্ট, এটা মনে করো এদিক থেকে যাচ্ছে। এই হলো আমাদের টোটাল তোমার হচ্ছে যেটা বলে সামেশন বর্তনী। হ্যাঁ, লুপ একটা কোষ দেখো, এখানে কোষের এই যে পজিটিভ প্রান্ত, কারেন্টের পাশে যাবে, এই পজিটিভ প্রান্ত, এই জন্য কারেন্ট এদিক থেকে গেছে। কারেন্ট একটা থাকবে, কিন্তু তোমার হচ্ছে এখানে যে আমাদের যে কোষের সাপেক্ষে এই কোষের ধনাত্মক প্রান্ত থেকে এখান থেকে কারেন্ট যাবে। ঠিক আছে, মেন কারেন্ট তোমার একটাই হবে, কিন্তু কারেন্টের দিক ভিন্ন। এটাই আমাদের কারশফের ল। ঠিক আছে, আমরা কারশফ ল দেখবো, এখান থেকে কারশফ ল দেখবো। এই যে তোমার চারটা বিন্দু আছে এখানে, হ্যাঁ, এখান থেকে কারেন্ট আসতেছে, কারেন্ট এখান থেকে আসবে অথবা এখান থেকে যাবে। এটাই আমাদের সেকেন্ড ল। আচ্ছা, ক্যালকুলেশন দেখলে বুঝবা আমরা কি পড়তেছি আসলে। ওকে, দেখো, খেয়াল করো তো, হচ্ছে এই যে তোমার হচ্ছে I1 কারেন্ট মনে করো এপাশ থেকে যাচ্ছে, ধনাত্মক প্রান্ত যেটা ধরলাম। তো এরপরে মনে করো তোমার হচ্ছে
যে পাশ থেকে ধরো আমাদের ক্যালকুলেশনই হচ্ছে এরকম যে আমাদের কারেন্টটা আমাদের সবশেষে যে আই এর মানটা কত আসবে এটাই আমাদের ক্যালকুলেশন, যে এরকম যদি বর্তনী থাকে যেখানে জটিল বর্তনী বা হচ্ছে যেখানে আমাদের কারেন্টের দিক ভিন্ন বা অনেকগুলো কোষ আছে অনেকগুলো রোধ আছে সেখানে ক্যালকুলেশন কি হবে। তো কার্শফস ল এর সেকেন্ড ল এটাই যে চারটার নাম বলছি আমরা, বিভব সংক্রান্ত সূত্র, লুপের সূত্র আর কি মেশের সূত্র। আচ্ছা, তো এই সূত্রটা কি বলতেছে যে কোনো বদ্ধ বর্তনী, দেখো এটা একটা বদ্ধ বর্তনী। আচ্ছা, কোনো বদ্ধ বর্তনীর লুপের বিভিন্ন রোধে, কোনো বদ্ধ বর্তনীর লুপের এই যে একটা লুপ তৈরি হয়েছে এই লুপের বিভিন্ন রোধে, এই একটা রোধ, এই একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, বলতেছে একটি বদ্ধ বর্তনীর বিভিন্ন একটি বর্তনীর বদ্ধ লুপের বিভিন্ন রোধে প্রবাহিত প্রবাহ মাত্রা আই এবং ওই যে আই কারেন্টের আনুষঙ্গিক রোধ এদের যে গুণফল সেই গুণফলের সমষ্টি হবে এই বদ্ধ বর্তনীর যে তড়িৎচালক বল সমূহ যোগ করছি আমরা এই তড়িৎচালক বলের সমষ্টির সমান। অর্থাৎ আই এবং আর, এইখানে একটা I1 আছে তার সাথে R1, আনুষঙ্গিক রোধ মানে কি যে কারেন্ট তার রোধ, I2 হলে তার সাথে R2, I2 এর সাথে কিন্তু R4 গুণ করা যাবে না, I2 এর সাথে R2 গুণ করতে হবে, মানে আনুষঙ্গিক রোধ আর আনুষঙ্গিক কারেন্টের গুণফল। পুরা যে তড়িৎচালক বল সমূহ দেখো I1 I2 I3 সরি E1 E2 E3 এইগুলোর যোগফলের সমষ্টি, অর্থাৎ আমাদের কার্শফস ল যে কার্শফের যে সেকেন্ড লটাকে বলা হয় বিভব সংক্রান্ত সূত্র। এটা কিভাবে প্রকাশ করি আমরা, সামেশন অফ IR ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ ই, এটা হলো কার্শফের দ্বিতীয় সূত্র। আচ্ছা, তো মনে রাখবা এই সূত্র আমাদের, এটা কিন্তু আইটেমে জিজ্ঞেস করবো আমি যে এই সূত্র প্রয়োগ করার জন্য প্রথম শর্ত কি, শর্ত লিখে নাও। এই সূত্রের ব্যবহারের জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে অবশ্যই বদ্ধ লুপ হতে হবে। হ্যাঁ, বদ্ধ লুপ হতে হবে, লুপটা বদ্ধ হওয়া লাগবে, ঠিক আছে, বদ্ধ লুপ বিশিষ্ট হতে হবে। দেখো বদ্ধ লুপ হতে হবে। এই সূত্র যদি আমরা প্রয়োগ করতে যাই বা এই সূত্র নিয়ে যদি আমরা কাজ করতে চাই অবশ্যই আমাদের বদ্ধ লুপ লাগবে, বদ্ধ লুপ ছাড়া কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না। আচ্ছা, এবার দুটো কথা লিখে নাও যে কারেন্ট আমরা যে প্রশ্নটা একটু আগে করলাম যে একটা বর্তনীর মধ্যে একটা লুপের মধ্যে কিভাবে হচ্ছে কারেন্টের এভাবে হচ্ছে আমাদের যোগ বিয়োগ মানে দিক কিভাবে ভিন্ন হবে, এটাই আমাদের ক্যালকুলেশন যে আমাদের আসলে মেন আই কত আসবে। আমরা যদি এখানে একটা বাল্ব লাগাই এই বাল্বটা কত কারেন্টে জ্বলবে, বা এখানে যদি একটা বাল্ব লাগাই এই বাল্বটা কত কারেন্টে জ্বলবে, বা এখানে লাগালে কত কারেন্টে জ্বলবে, এটা আমাদের প্রশ্ন যে আমাদের আই এর মান কত হবে। তো চলো সেটাই আমাদের ক্যালকুলেশন আমরা করে ফেলি। সূত্র কিন্তু এইটা, সূত্র হচ্ছে এইটা, সামেশন অফ IR is equals to summation of IR equals to summation of E, এটা হচ্ছে সূত্র, লিখে নাও। যদি ঘড়ির কাঁটার দিকে হয় প্রবাহ মাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে আমাদের যে কারেন্ট পাবো সেটা হবে ঋণাত্মক। ঘড়ির কাঁটার দিকে হলে হবে ঋণাত্মক, লিখো ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কাঁটা কোন দিক থেকে যায়, এদিক থেকে যায়, যে ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমাদের কারেন্ট কি পাবো, নেগেটিভ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ যদি কিভাবে হয় এই দিক থেকে হয়, হ্যাঁ আচ্ছা এই রংটা ভিন্ন দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি এইটা হয় তাহলে হবে আই নেগেটিভ, যদি আমাদের এইটা হয় তাহলে হবে আই পজিটিভ, ঠিক আছে, তাহলে হবে আই পজিটিভ। ওকে, একইভাবে ওইটাও কোষেরটাও, যদি কোষের মানে হচ্ছে যে এই দেখো বড়টা তো প্লাস আমরা জানি, ছোটটা হচ্ছে মাইনাস, যেটা প্লাস সেটা হচ্ছে তার দিক। হ্যাঁ, যদি ঘড়ির কাঁটার দিকে হয় অর্থাৎ এইভাবে হয় তাহলে হবে নেগেটিভ, ইও হবে তোমার নেগেটিভ। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে হবে পজিটিভ। এবার আমরা কি করব, এবার আমরা এখানে এই ক্যালকুলেশন বের করব, চলো বের করি তাহলে। সূত্র কিন্তু উপরেরটা, সামেশন অফ IR ইকুয়ালস টু সামেশন অফ E। ও সরি দাঁড়াও, আসল জিনিসটা মুছে ফেলতেছে, এটা তোমার হচ্ছে I2, এটা হচ্ছে R2। হ্যাঁ চলো এবার এখানে বলো প্রথমে হচ্ছে আমরা কি করব, দেখো প্রথমে হচ্ছে আমরা IR এর মানগুলো বসাবো, আমাদের কোন IR এর মান ধনাত্মক কোনটা ঋণাত্মক, চলো তোমরা নিজেরাই বুঝবা। আচ্ছা, শুরুতে আমাদের লিখতে হবে কি I1 R1, খাতায় করো তোমরা I1 R1।
আচ্ছা, তাহলে আমাদের আই ওয়ান আর ওয়ান বসানো হয়ে গেল। আমরা এখানে আই ওয়ান আর ওয়ান, আই টু আর টু, আই থ্রি আর থ্রি, আই ফোর আর ফোর বসাবো, ইকুয়ালস টু আমাদের ই এর মানগুলো বসাবো। কনসার্ন হচ্ছে চিহ্ন কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। আচ্ছা বলো তো আই ওয়ানের চিহ্নটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? আই ওয়ান আর ওয়ান, এই যে এটা এটা দিয়ে বলতে হবে, ঘড়ির কাঁটা নেগেটিভ। আচ্ছা তারপরটা আমরা করি, আমরা চিহ্ন বসাবো না আগে, আই টু আর টু, তারপর আমাদের হবে হচ্ছে আই থ্রি আর থ্রি। আমরা সবগুলো নেগেটিভ রাখি, কারণ তাহলে পজিটিভ করতে আমাদের সুবিধা হবে, মানে জাস্ট একটা দাগ দিলে হয়ে যাবে। আই ফোর আর ফোর, আর যেটা নেগেটিভ হতে নেগেটিভ থাকবেই, সমস্যা হবে না। ইকুয়ালসটা আমাদের কি হবে, ইকুয়ালসটা আমাদের একটা ফাঁকা রাখলাম, হবে ই ওয়ান নেগেটিভ দিলাম, ই টু নেগেটিভ দিলাম, ই থ্রি। আচ্ছা বলো এবার আই টু আর টু কি হবে, আই টু কোথায়, এই যে আই টু, আই টু হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে, এটা পজিটিভ হবে। আচ্ছা আই থ্রি আর থ্রি, থ্রি কোথায়, এই যে এটা যাচ্ছে আবার এদিকে, তাহলে এটা নেগেটিভ। আই ফোর আর ফোর, এটা উপর দিকে যাচ্ছে, এটা হবে পজিটিভ। ওকে, এবার কারেন্ট, এবার ইয়ে বলো, তড়িৎ শক্তি বলো, ই ওয়ান ই টু ই থ্রি। ই ওয়ান কোন দিকে, এই যে তোমার হচ্ছে ই ওয়ান, ই ওয়ানের দিক হচ্ছে এইদিকে, তাহলে ই ওয়ান পজিটিভ। পজিটিভ মানে চিহ্ন না দিলেও চলবে। ই টু দেখো, এই হচ্ছে ই টু, না ই টু তো এদিকে নেগেটিভ। ই থ্রি, ই থ্রিও নেগেটিভ। তাহলে এভাবে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে যে আসলে আমাদের এখানে যে আমাদের যে বর্তনী আছে, বর্তনীর মধ্যে কেমন কারেন্ট প্রবাহিত হবে, এবং সে কেমন ওই কারেন্টের সাথে সংশ্লিষ্ট রোধের গুণফলের সাথে আমাদের কোষের তড়িৎচালক বলের যে সম্পর্ক, সেটা হচ্ছে এইটা। এবার প্রশ্ন অ্যান্সার পাইছো, এবার কীভাবে হবে? কারেন্ট ভিন্ন হতে পারে, কোনো অসুবিধা নাই। তোমার এই লুপের মধ্যে দেখো, আমাদের এখান থেকে যে কারেন্টটা বের হবে, এই যে ই টু থেকে যে কারেন্টটা বের হবে, এটা কোন পর্যন্ত যাবে বলো তো? এটা যাবে হচ্ছে এই যে কোষ, এই কোষ পর্যন্ত যাবে, ঠিক আছে, এই কোষ পর্যন্ত যাবে। এখন আমাকে তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া একই বর্তনীর মধ্যে কিভাবে কারেন্ট ভিন্ন হচ্ছে? এখন দেখো, যদি আমার আর এই এর পেছনের কারেন্ট একটু একটু পরিষ্কার করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এটা খুবই নর্মাল জিনিস। আচ্ছা উপরেটা বুঝতে পারছো তোমরা, এই চিহ্ন কিভাবে কি করলাম, চিহ্ন বুঝছো? এতক্ষণ কই ছিলাম, মুছে ফেললাম। আচ্ছা বলতেছি। না বুঝলে সঙ্গে সঙ্গে বলতে হয় ভাই, আরেকবার বলেন। তোমার না বললে তো আমি বুঝবো না যে বুঝতেছো না। দাঁড়াও বলতেছি, অপেক্ষা করো, এটার অ্যান্সার দিয়ে আসি আগে। হুম, দাঁড়াও, এটা হচ্ছে তোমার আর টু, আর কোনটা কি মান ছিল, আই ওয়ান এর চিহ্ন দিতে হবে। আই ওয়ান তোমার হচ্ছে এইদিকে, ওকে। আর ফোর, আই থ্রি, আই থ্রি হচ্ছে এদিকে, আই টু কোন দিকে দিয়েছিলাম, নিচের দিকে, ওকে। আচ্ছা গেল, ই ওয়ান আর টু লিখছি। আচ্ছা এবার প্রশ্ন ছিল যে একই লুপের মধ্যে কিভাবে হচ্ছে কারেন্ট ভিন্ন ভিন্ন হবে। খেয়াল করো, দেখো এখান থেকে যে কারেন্টটা বের হবে, আচ্ছা এখানে চিহ্ন আমি আই টু এদিকে দিছি, আমার জাস্ট লেখার সময় সেভারাল লিখছি, কারেন্টটা এদিকে হবে, হ্যাঁ এদিকে হবে। তুমি ওটা ক্যালকুলেশনে তোমার চলে আসবে, কোনো অসুবিধা নাই। যখন তুমি হচ্ছে কারেন্ট কোষ যে পাশে দিবা, কারেন্ট তোমার সেই পাশ থেকে যাবে। হ্যাঁ আই টু কারেন্ট এদিকে হবে, আমরা আমরা ক্যালকুলেশনটা এভাবে করছি জাস্ট আমাদের সূত্র বোঝার জন্য। আসলে আমাদের চিহ্ন কত আসবে, আই টু আর সাথে চিহ্ন কত হবে, আই ফোর এর সাথে চিহ্ন কি হবে, এটা কনসার্ন না। তোমরা বর্তমান যখন দেখবা বা তৈরি করবা, তখন তোমাদের এইভাবে করে করতে হবে। এখানে কারেন্ট এই পাশ থেকে, তো কারেন্ট তোমার এই পাশ থেকে যাবে, যেটা বড় প্রান্ত সেই পাশ থেকে যাবে, এভাবে করে তোমরা হচ্ছে কারেন্ট সেট আপ দিবা, ওটা কোনো অসুবিধা না।
আচ্ছা দেখো এবার, এখন কথা হচ্ছে যে আই টুর চিহ্ন আমরা এপাশে থেকে ক্যালকুলেশন এই পাশে থাকলেও আমরা সঠিকটা বুঝে নিই যে কীভাবে হবে। যেহেতু এই পাশে ধনাত্মক প্রান্ত, তাহলে কারেন্ট এপাশ থেকে এদিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে একই লুপের মধ্যে কারেন্ট ভিন্ন ভিন্ন কীভাবে হচ্ছে, এইটা যাচ্ছে এইদিকে, এইটা আবার এই পাশে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এটা সম্ভব। মনে করো এখানে একটা বাল্ব আছে, হ্যাঁ এখানে একটা বাল্ব আছে, এই বাল্বটা কত কারেন্টে জ্বলবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা এখন কারেন্ট তো হচ্ছে এইটা, এখন আমাকে দেখতে হবে এর পেছনের কারেন্টটা কোন দিক থেকে আসতেছে আর এর সামনের কারেন্টটা কোন পাশে যাচ্ছে। হ্যাঁ এই দিকে না দিকে না এ পাশে না এই পাশে, এটা আমাদের দেখতে হবে। যদি তোমাকে বলা হয় যে মনে করো তুমি দেখলা যে এই যে R2 রোধ বা এই যে এই বাল্ব, আমরা যে যন্ত্রপাতি ইউজ করি সবই একটা রোধ, প্রত্যেকের নিজস্ব রোধ থাকে, সেই রোধ থেকে আসলে কারেন্ট কাজ করে বা একটা আমাদের ওয়ার্কআউট বা ডাব্লু আসে। তো মনে করো এর যে রোধ, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে RL। তখন RL রোধের জন্য কত কারেন্ট এখানে আসবে, যদি আমার এই পাশের যে কারেন্টটা, এই যে কোষটা আছে, এই কোষ থেকে যে কারেন্টটা বের হচ্ছে, এই কারেন্টটা যদি এই মুখী হয়, অর্থাৎ আমার বাল্ব মুখী হয়, তাহলে আমরা কি বুঝবো? তাহলে নিশ্চয়ই আমাদের ওই কারেন্টের সাথে এই কারেন্টের একটা অ্যাম্প্লিফাই হবে না? দুই কারেন্ট, এই কারেন্টকে নিশ্চয়ই অপর কারেন্টটা হেল্প করবে জ্বালানোর জন্য। যদি আমার এই বাল্বের ধারণ ক্ষমতা থাকে, অর্থাৎ যদি আমার এই বাল্বের এমন ধারণ ক্ষমতা থাকে যে পরিমাণ কারেন্ট দিব সেই পরিমাণ কারেন্টটা চলতে পারে, বা যে এর ভোল্টেজ যদি ওরকম হয় যে এর ভোল্টেজটাকেও সে নিতে পারে, তাহলে বাল্বটা আরও উজ্জ্বল হয়ে জ্বলবে, আর একটু ভালোভাবে জ্বলবে। বা যদি এমন হয় যে না এর ধারণ ক্ষমতা কম, তাহলে হয়তো বাল্বটা কেটে যাবে, ওর হচ্ছে তার যেটা হচ্ছে পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। অথবা আমাদের কি করতে হবে, এখানে একটা শান্ট লাগাতে হবে বা একটা ফিউজ লাগাতে হবে যেন বাল্বটা নষ্ট না হয়। আর যদি কারেন্টটা উল্টা দিকে হয়, অর্থাৎ যদি আমার কারেন্টটা এই যে এপাশে যে আমাদের ইয়েটা আছে, কোষটা আছে, এই কোষে কারেন্ট যদি এইদিকে হয়, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই এই কারেন্টটাকে এই কারেন্ট ইন্টারাপ্ট করবে, ওই আমাদের ক্যালকুলেশনের চিহ্ন যেভাবে আসলো মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যে পরিমাণ কারেন্টে জ্বলার কথা ছিল সেই পরিমাণ কারেন্টে জ্বলবে না, আরও কমে যাবে। যদি এমন হয় যে এর ভোল্ট তোমার হচ্ছে 100 আর এর ভোল্ট হচ্ছে 2, বা এটা 2-3-এ জ্বলে, তাহলে এই কারেন্টটা সেটাকে কেটে ফেলবে, নষ্ট হয়ে যাবে, যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে, বা শর্ট সার্কিট হয়ে যাবে, বা পুড়ে যাবে, বা আগুন ধরে যাবে। অথবা যদি এমন হয় যে ক্ষুদ্র মানের 0.1, তাহলে 0.1 হলো এটা কমে যাবে, 1.9 হয়ে যাবে, কারেন্ট এই বাল্বটা একটু আস্তে আস্তে জ্বলবে। আর যদি এই কারেন্টটা কোনো ইন্টারাপ্ট না করে সামনের দিকে যায়, তাহলে এটা এই কারেন্টেই জ্বলবে। তাহলে পেছনের কারেন্ট সামনের কারেন্ট দেখতে হবে যে আমার সামনের কারেন্ট কোন দিকে যাচ্ছে। আমাদের লুপের মধ্যে কোনো সমস্যা নাই, কারেন্ট যেতে পারবে, কোনো সমস্যা নাই, একই কারেন্টটা যে একই মুখী হতে হবে সেরকম না, তাহলে তো এই চিহ্ন আমাদের মানে প্রকাশ করতে হতো না। কার্শফস ল তো এইটাই যে আমাদের বুঝতে হবে যে কারেন্টটার দিক অভিমুখ আমাদের তড়িৎচলক বলের সাপেক্ষে মিলতেছে কিনা ওই চিহ্ন অনুসারে, এই জন্য মাইনাস প্লাস আসছে। বোঝা গেছে এবার? অ্যান্সার পাইছো? প্রশ্ন কার ছিল? হ্যাঁ আচ্ছা, এবার এর একটা ইয়ে ছিল, বোঝাতে হবে। দেখো আমাদের আমাদের হচ্ছে কি, আই আর সমান সমান হচ্ছে আমাদের কি ই। তাহলে কয়টা আছে? তিনটা আছে, E1, E2 আর হচ্ছে E3। এবার আমাদের চিহ্ন দেখতে হবে কোন দিকে চিহ্ন। দেখো E1 কই, E1 কোনটা ছিল? এটা, হ্যাঁ এই হচ্ছে এই যে সরি সরি এই যে E1। তাহলে E1 এর দিক কোন দিকে দেখো, যেটা আমি বলছি, এই যে তোমার হচ্ছে যেটা বড় সেটা পজিটিভ, পজিটিভ যে পাশে থাকবে সেটা তার দিক। পজিটিভ কোন দিকে? এই দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে হচ্ছে প্লাস, ঘড়ির কাঁটার দিকে হলে হচ্ছে মাইনাস। ক্লকওয়াইজ হলে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। দেখো এটা দিক কোন দিকে? এই দিকে, কারেন্টের যে পাশে যাচ্ছে, তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ। E1 তাহলে প্লাস, E2, E2 কই, এই হচ্ছে E2, E2 প্লাস কোন দিকে? এই দিকে। তাহলে কারেন্ট কেমন যাবে? এই দিক থেকে যাবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে নেগেটিভ। E3, E3 প্লাস কোন দিকে? এই পাশে, তাহলে কারেন্ট এই পাশ থেকে যাবে, এটাও ক্লকওয়াইজ, এটাও নেগেটিভ। বুঝছো এবার? হুম, ওকে। এবার আমাদের যদি বর্তনীতে দুইটা রোধ সমান্তরালে থাকে, তাহলে আমাদের একটা শর্টকাট টেকনিক আছে, এটা শিখাই ফেলি, তাহলে আমাদের পরে পড়তে সুবিধা হবে। লিখো শর্টকাট, লিখো শর্টকাট। যদি পরীক্ষার হলে কিন্তু এই ধরনের প্রশ্নই দিবে, রোধ দিয়ে প্রশ্ন আসলে। হ্যাঁ, যদি বর্তনীতে শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে বর্তনীতে রোধের সংখ্যা হতে হবে তোমার সর্বোচ্চ দুটো, শর্ত দুইটা, রোধ হতে হবে দুইটা, দুইটার বেশি হলে কিন্তু সূত্র খাটবে না, দুইটার কম হলেও খাটবে না। মানে এই শর্টকাটটা, এটা হচ্ছে একটা চুরি করা নিয়ম, সংক্ষেপে করে ফেলার, হিসাব করে ফেলার। কারণ আমরা হচ্ছে তোমার সমান্তরালে বর্তনী থাকলে কিভাবে, সমান্তরালে রোধ থাকলে কেমনে করতে হয় সেটা আমরা শিখছি বা জানি। আমরা ওই যে তোমার হচ্ছে 1/,
আর এস বের করবো মনে করো, তাহলে কি করতে হবে? লসাগু করতে হবে, কাহিনী অনেক সিস্টেম আছে, ক্যালকুলেশনে ঝামেলা হয়। যদি আমাদের বর্তনীতে রোধ সংখ্যা থাকে দুইটা এবং শর্ত হচ্ছে দুইটা থাকতে হবে কিসে? প্যারাল্লাল, সমান্তরালে। শ্রেণীতে হলে কিন্তু এই শর্টকাট খাটবে না। প্যারাল্লাল হতে হবে এবং রোধ হতে হবে কয়টা? দুইটা। যদি এই সিস্টেম খাটে তাহলে আমাদের এই চুরি করার নিয়মটা আমাদের প্রযোজ্য হবে, কোনো অসুবিধা হবে না। তো চলো চুরি করার নিয়মটা শিখে ফেলি। যদি বর্তনীটা এরকম দেখতে বর্তনী হয়, মনে করো হচ্ছে সাপোজ এই হলো তোমাদের একটা রোধ, সমান্তরাল দিতে হবে, তাহলে নিচে একটা দাও। আচ্ছা, একটু মানে বাজে করে এঁকে ফেললাম, বুঝতে পারলেই হলো। এই হলো তোমার এই হলো চাবি, এখানে ট্যাক্স দিতে পারো, যা মন চায় দাও, কম্পিউটার দাও বা রিও স্টার্ট দাও, যা না দিলেও সমস্যা নেই, বর্তমানে তুমি যা ইউজ করবা। তাহলে কারেন্ট কোন পাশ থেকে যাবে? এই পাশ থেকে যাবে। এই হলো কারেন্ট, এখানে আসবে, এখানে আই কারেন্ট, এখানেও আই কারেন্ট, এখানে দুই কারেন্ট কি হয়ে যাবে? দুইটা এসে ভাগ হয়ে গেল, আই টু আই ওয়ান। মনে আছে সমান্তরালে কি ভাগ হয়, প্যারালালে কি ভাগ হয়, আর সিরিজে কোনটা ভাগ হয় বলো তো? হুম, ভোল্টেজ। ওকে, তাহলে এখানে কারেন্ট ভাগ হবে, আই ওয়ান কারেন্ট, আই টু কারেন্ট। এখানে কোন কারেন্ট হবে বলো তো তাহলে? আই কত? এখানে আই টু হবে, এখান থেকে আই ওয়ান কারেন্টে সেখানে আই টু হয়ে যাবে, আর এখানে আই টু। তাহলে এখানে কোন কারেন্ট হবে? আই। ওকে, এইটা কিন্তু বুঝতে হবে। এখান থেকে আই শুরু হয়েছে, এই যে আই, এখানেও আই, এই এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত আই। এখানে সে ভাগ হয়ে গেল আই ওয়ান আই টুতে। এখানেও আই ওয়ান আই টু, এখানেও আই ওয়ান আই টু, এখানেও আই ওয়ান, এখানে আই টু, এখানে আই ওয়ান, এখানে আই টু, এখানেও আই ওয়ান, এখানেও আই টু। যেই এটা পার করে লুপ এক হয়ে গেল, সেখানে আই কারেন্ট। এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমাদের শর্টকাটটা কি বললাম? আমাদের কারেন্ট বের করার শর্টকাট সিস্টেম। যদি আমাদের এখানে দুইটা রোধ থাকে, সেই দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, ঠিক আছে, রোধ সংখ্যা দুইটা সমান্তরাল, তাহলে আই ওয়ান কারেন্ট কীভাবে বের করব? তাহলে আমাদের আই ওয়ান কারেন্টের হিসাব একরকম হবে, আই টু কারেন্টের হিসাব ওই রকম হবে। সিস্টেমটা কি? ধরো না ছুঁয়ো না, হ্যাঁ, ধরো না ছুঁয়ো না সিস্টেম। অর্থাৎ আই ওয়ান কারেন্ট যদি আমাদের বের করতে হয়, তাহলে কি করতে হবে? আই ওয়ান কারেন্ট যাকে ধরে নাই, যাকে ছোঁয় নাই, সেটা আসবে উপরে। এটার রোধ হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু। কোন রোধকে এখনো সে ধরে নাই, ছোঁয় নাই? আর টু। তাহলে আর টু যাবে উপরে, আর টু যাবে উপরে। আর ধরেও নাই, ছোঁয়ও নাই যাকে, সবাই মিলে চলে যাবে নিচে, আর ওয়ান প্লাস আর টু। ওপরে আর টু, নিচে আর ওয়ান আর টু। আর পুরো যে মোট কারেন্ট সেটা অবশ্যই রাখতে হবে, কারণ তার তো সে রাগ করবে। আই কারেন্ট যদি না নিয়ে আসি, রাগ করবে। তাহলে আই টু বের করি চলো। আই টু তাহলে কি হবে বলো? আই টু কাকে ধরে নাই, কাকে ছোঁয় নাই? আর ওয়ান প্লাস আর টু। আর আইকে বাদ দিলে চলবে না, তাহলে সে রাগ করবে, আইকে নিয়ে আসতে হবে। এ হলো শর্টকাট সিস্টেম, ঠিক আছে? এটা কিন্তু লাগবে, পরে কিন্তু জিজ্ঞেস করবো, ভালো করে একবার দেখো, আবার দেখো, বুঝছো কিনা। শর্টকাট হচ্ছে আমরা যে কারেন্ট বের করব, সেই কারেন্ট যে রোধ দিয়ে যাচ্ছে না, সেই রোধটা, যে রোধকে ছুটছে না বা যে রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে না, সেই রোধ যাবে উপরে, এবং দুইটা রোধের যোগফল আসবে কোথায়? নিচে। এবং মোট কারেন্ট গুণ করে দিতে হবে। এই হলো শর্টকাট সিস্টেম আমাদের কারেন্ট বের করার। এটা কিন্তু পড়া লাগবে। হ্যাঁ, দুইটা রোধের ক্ষেত্রে তাহলে হবে না, হবে না, এটা সিস্টেম হবে না। দুইটার ক্ষেত্রে, শুধুমাত্র দুইটার ক্ষেত্রে। শর্ত দুইটা, রোধ হতে হবে দুইটা এবং অবশ্যই প্যারালাল থাকতে হবে। হ্যাঁ, টু পি রুল। দুইটা হতে হবে রোধ এবং হতে হবে কিসে? প্যারালালে থাকতে হবে। ওকে, তাহলে আমরা কার্শফস ল শিখলাম, আমরা শর্টকাট শিখলাম। এবার আমরা কি 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 শিখবো? হুইটস্টোন ব্রিজ। সব থেকে আমাদের এই বইয়ের সব থেকে মোটামুটি ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, সব থেকে ইম্পর্টেন্ট বলবো না, সব থেকে ইম্পর্টেন্টগুলোর মধ্যে একটা। তো ভালো করে খেয়াল করো। আচ্ছা, দেখি আমরা হুইটস্টোন ব্রিজের কোনো ছবি পাই কিনা, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। এক মিনিট। এভাবে আঁকলে তোমার একটু আঁকা তো উল্টাপাল্টা হয়ে যায়। ছবি দেখলে ইসের ছবি তোমার কি বলে, ভালো ছবিতে ভালো শেখা যায়। পি কিউ দিয়ে তো নাই, হ্যাঁ পাইছি একটা। ওকে ওকে, জোস জোস।
আচ্ছা, এবার আমাদের অনেক জোস হবে, শেখা যাবে। খেয়াল করো, তোমার করছো আগে এটা ভালো মতন, ব্রিজ। আচ্ছা, খুবই মজার, দেখো অনেক জোস লাগবে। আচ্ছা, আমরা পৃথিবীতে যারা আছি, আমরা যারা মানুষ, সবাই কি হতে চাই? ভারসাম্য অবস্থা থাকতে চাই, তাই না? আমাদের চাই লাইফটা একটা সেটেলড হোক, লাইফটা সুন্দর হোক, ব্যালেন্সড লাইফ হোক। আমরা প্রত্যেকেই এটা আশা করি, এবং সেই আশা নিয়ে কিন্তু আমরা হচ্ছে এই পড়াশোনা করতেছি, বা যেটাই করি আমরা লাইফে, যাই করি। দেখো, আমরা আমরা যারা এই বয়সে আছি, অনেকে অনেক কাজ করি। কেউ টিউশনি করাচ্ছি, কেউ পড়তেছি, কেউ হচ্ছে কলেজে যাচ্ছি, কেউ হচ্ছে ভার্সিটিতে যাচ্ছি, কেউ আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করতেছি, কেউ খারাপ ব্যবহার করতেছি, ফ্রেন্ডদের সঙ্গে কেউ ভালো ব্যবহার করতেছি, কেউ খারাপ ব্যবহার করতেছি। যেটাই করতেছি তার উদ্দেশ্য কি? নিজে ভালো থাকা, তাই না? যখন যার সাথে গ্যাঞ্জাম হবে, আব্বু আম্মুর সাথে, মনে করো আব্বু আম্মুর কাছে মোবাইল চাচ্ছি, দিবে না। গ্যাঞ্জাম করতেছি কেন? কারণ নিজের খুশির জন্য, নিজে ভালো থাকার জন্য। আবার যখন মনে করো আব্বু আম্মু অনেক ভালো কিছু উপহার দিচ্ছে বা খুশি থাকতেছি, তখন তাদের কি করতেছি? অনেক সম্মান দিচ্ছি, অনেক ভালো বিহেভ করতেছি। তা কেন? নিজের খুশির জন্য, সবকিছু নিজের খুশির জন্য। আমরা কি চাই? একটা সেটেল লাইফ চাই। হুইটেসন ব্রিজটাও তাই। সে কি চাইবে? সে চাইবে ভারসাম্য অবস্থা থাকতে। হ্যাঁ, সে অবশ্যই কি চাইবে? ব্যালেন্সড হতে। ভারসাম্য, ছোট্ট একটা কাগজ। হ্যাঁ, ব্যালেন্সড হতে চায়, ব্যালেন্সড। তো ব্যালেন্সড মানে কি? মানে হচ্ছে এর দুই প্রান্তের বিভব, এর যে আমাদের এখানে যে বিভব থাকবে V1 বা তুমি যাই বলো, আর এখানে যে বিভব থাকবে, এর অনুপাত কি হতে হবে? সেম হতে হবে। অনুপাত যদি সেম হয় তাহলে কিসে আসবে? ভারসাম্য অবস্থায় থাকবে। এবং ভারসাম্য অবস্থা থাকলে আমাদের এইখানে, এই যে মাঝখানে দেখো, আমাদের এখানে চারটা রোধ দেখতে পাচ্ছি আমরা, চারটা রোধ, পি, আর, কিউ, এস, এই চারটা রোধ। অবশ্যই চারটা রোধ দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট পাস করবে, অবশ্যই পাস করবে। পি দিয়েও যাবে, আর দিয়ে যাবে, কিউ দিয়ে যাবে, এস দিয়েও যাবে, এবং এইখান দিয়েও কারেন্ট যাবে। ঠিক আছে? যদি এই বিন্দু আর এই বিন্দুর বিভব সমান হয় তাহলে কি হবে বলো তো? এখান থেকে কারেন্ট যাবে? জি এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমাদের কাজ হচ্ছে ওই বি বিন্দু আর ডি বিন্দুর বিভবকে সমান রাখা। তাহলেই কি হবে? হুইটেসন ব্রিজটা ভারসাম্য অবস্থা থাকবে বা ব্যালেন্স থাকবে। এটাকেই বলা হয় ভারসাম্য ব্রিজ, হ্যাঁ, বা ব্রিজের ভারসাম্য অবস্থা। যদি দেখো যে জি এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে বুঝবো যে ব্রিজটা সাম্য অবস্থায় নাই। তাহলে পি, কিউ, আর, এস এর অনুপাত সমান হবে না। কারণ কি? কারণ একটা কারেন্ট তো লস হচ্ছে, আমাদের কারেন্টটা পি, কিউ, আর, এস এই চারটার মধ্যে দিয়ে যেতে হবে। যদি এর বাইরে দিয়ে কারেন্ট যায় তাহলে নিশ্চয়ই আমাদের ব্রিজটা সাম্যাবস্থা থাকতেছে না, বা ব্রিজটা ব্যালেন্সড নাই, অনুপাত সমান হবে না। অনুপাত সমান কখন হবে? যখন কারেন্টটা জি এর মধ্য দিয়ে যাবে না, তখনই অনুপাতটা সমান হবে। অর্থাৎ তখন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমাদের পি এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে হবে, কিউ, আর, এস। আর আমাদের বি বিন্দু, ডি বিন্দু যদি আমাদের বিভব সমান হয়ে যায় তাহলে জি এর মধ্যে কারেন্ট যাবে না। কারেন্ট না গেলেই ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে লিখে নিতে পারো আই ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে যে কারেন্টটা যায় এটাকে নাম দিচ্ছি আমরা আই জি। হ্যাঁ, যদি আই জি ইজ ইকুয়াল টু, যদি আমাদের আই জি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলেই ব্রিজটা কিসে আসবে? ব্যালেন্সড হবে, ব্যালেন্সড, সাম্যাবস্থায় আসবে। যদি আই জি নট 0 হয়, তাহলে ভারসাম্যহীন অবস্থায় আছে। এবং তখন কিন্তু পি, কিউ, আর, এস বা তুমি যে অনুপাতে নেও না কেন, অনুপাত কিন্তু সমান হবে না। হ্যাঁ, কখনো অনুপাত সমান হবে না, সেম হবে না। অনুপাত কত সেটা আমরা পরে বলতেছি, বাট অনুপাত সমান হবে না। কিন্তু আমাদের কাজ হচ্ছে অনুপাত সমান রাখা। অনুপাত সমান থাকলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা আমরা কীভাবে তৈরি করছি ব্রিজটা? খেয়াল করো, আমরা ব্রিজটা কীভাবে তৈরি করলাম, সংজ্ঞা লিখে নাও। হুইটেসন ব্রিজ কাকে বলে? চারটি রোধকে, চারটা রোধকে আমরা নিতে হবে, পি রোধ, কিউ রোধ, আর রোধ, এস রোধ। অন্য নাম নিলে হবে না, আমাদের ব্রিজের নিয়মই এটা, আমাদের এই নাম নিয়ে কাজ করতে হবে। চারটা রোধকে শ্রেণীতে যুক্ত করে, চারটা রোধকে শ্রেণীতে যুক্ত করে সৃষ্ট বদ্ধবর্তনীর যে কোনো এক জোড়া বিপরীত সংযোগ বিন্দুর মধ্যে, সৃষ্ট বদ্ধবর্তনীর যে কোনো, সৃষ্ট যে বদ্ধবর্তনী আমাদের থাকবে তার যে কোনো দুই বিন্দু, এইটা অথবা এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা, এইটা, যে কোনো বিপরীত সংযোগ বিন্দুর মধ্যে একটি গ্যালভানোমিটার এবং অপর জোড়ার বিপরীত সংযোগ বিন্দুর মধ্যে চাবির মারফতে একটি কোষকে যুক্ত করলে যে বর্তনী সৃষ্টি হবে তাকে বলা হবে হুইটস্টোন ব্রিজ। অর্থাৎ তুমি এই বরাবরও গ্যালভানোমিটার বসাতে পারো, অথবা তুমি এই বরাবর বসাতে পারো।
তুমি যে বরাবর গ্যালভানোমিটার বসাবা তার বিপরীত, আমাদের যে বিপরীত বিন্দু, বিপরীত যে বিপরীত পথ, অর্থাৎ তুমি যদি এই বরাবর গ্যালভানোমিটার বসাও তাহলে তোমাকে এই দুই বরাবর কি করতে হবে, কোষ লাগাতে হবে। অথবা তুমি যদি এই বরাবর বসাও তাহলে এই বরাবর নিতে হবে। ঠিক আছে, তো তুমি যেভাবে আঁকবা কোনো অসুবিধা নেই, তুমি সাইড দিয়ে আঁকতে পারো, এই পাশ থেকেও আঁকতে পারো, উপর দিকে নিতে পারো, কোনো সমস্যা নেই। কাজ হচ্ছে যে দুই বিন্দু নিয়ে তুমি হচ্ছে গ্যালভানোমিটার বসাবা তার বিপরীত দুইটা বিন্দু নিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কোষ বসাতে হবে বা চাবি লাগাতে হবে। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবং এইটা করার পরে আমাদের যে একটা সাম্যাবস্থা সৃষ্টি হবে, সরি, এটা করার পরে যে কম্বিনেশন তৈরি হবে বা যে আমাদের যন্ত্রাংশ তৈরি হবে এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, অর্থাৎ কাজ কি, কাজ হচ্ছে আমাদের একটা পথ নিলাম, সেই পথের মধ্যে একটা পি রোধ লাগালাম। ভালো করে শিখে নাও, কিন্তু এটা কিন্তু পরে বহুত কাজে লাগে, এই ধরনের প্রশ্ন প্রচুর আসবে সিকিউতে। পি লাগালাম, এরপর আমরা এখানে আরেকটা রোধ লাগালাম, এর নাম এখন বলবো না, পরে বলতেছি। তারপর এখানে আমরা আরেকটা রোধ লাগালাম, এবার উপর ওঠার সময় আরেকটা রোধ লাগালাম। এই হলো চারটা রোধ। এখন নাম কিভাবে করব, পি কিউ আর এস নাকি পি আর কিউ এস, কিভাবে দিব সে সিস্টেমটা শিখে নাও। দেখো, উপরে দিছি পি, এখানে কোনটা দিব, এখানে কোনটা দেবো, এখানে কোনটা দিব, সিস্টেমটা সেভাবে জেড। ঠিক আছে, কি সিস্টেম বলো, উচ্চারণ করো একবার। জেড সিস্টেম। আমরা জেড সিস্টেমের নামকরণ করব। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ জেড সিস্টেম। তাহলে জেড সিস্টেম দেখো, তাহলে বলো এখানে কি হবে, কিউ, এখানে আর, এখানে এস। বোঝা গেছে কিভাবে করবো নামকরণ, জেড সিস্টেম। ঠিক আছে, আবার এখানে পি, এখানে কিউ, এখানে আর, এখানে এস, উল্টাপাল্টা দিলে কিন্তু হবে না। সূত্র সিস্টেম এইটা, তোমাকে অবশ্যই এই সিকোয়েন্স ফলো করতে হবে, তা না করলে কিন্তু সূত্র মিলবে না। হ্যাঁ, পি কিউ আর এস, আমি এই জেড সিস্টেম দিয়ে মনে রাখতাম, তোমাদের তাই সেটা শিখালাম। তোমরা চাইলে অন্য কোনো নিয়মে মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমরা কি করবো, একটা গ্যালভানোমিটার যুক্ত করব। আচ্ছা, জি লিখতে পারে নাই, বোঝানো, এটা এটা গ্যালভানোমিটার। তাহলে আমাদের এখানে কারেন্ট কোনটা, কোন 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 কারেন্ট যাবে দেখো। এবার আমরা কি করব, আমরা হচ্ছে একটা কোষ লাগাতে হবে, অবশ্যই কারেন্টের জন্য কোষ লাগাতে হবে। আমরা এই পাশে লাগালাম, এখানে দিলাম পজিটিভ, এটা দিলাম নেগেটিভ, সরি, পজিটিভ নেগেটিভ লাগালাম। তাহলে কারেন্ট কোন পাশ থেকে যাবে, কারেন্ট হচ্ছে তোমার এইরকম যাবে, এই হলো আই কারেন্ট। এখানে সে কারেন্ট ভাগ হবে, এখানেও নিশ্চয়ই আই কারেন্ট। তাহলে এখানে কোন কারেন্ট দিতে পারি, I1 দিতে পারি, এটা বলতে পারি I2। হ্যাঁ, আর এখানে যে কারেন্টটা যাবে এটাকে বলতে পারি IG, এই জি এর মধ্যে যাবে সেই জন্য। তাহলে বলো তো এইখানে আমাদের কোন কারেন্ট আসবে, এইখানে কারেন্টটার নাম কি, কেন I2 কেন, এই এখানটা কারেন্ট আসছে না, দেখো এই যে I2 প্লাস IG। তুমি তো বর্তনী দেখাই শিখো নাই মামনিরা, বর্তনী দেখা শিখতে হবে। চলো তো শেষ করে ফেলতেছো, বর্তনী না দেখা শিখলে হবে। বলে দিলাম এখান থেকে আইজি নামতেছে, তাহলে আইজি নেমে কি এখানে এসে দাঁড়ায় থাকবে, না উড়ে চলে যাবে, অবশ্যই এই পথ দিয়ে এসে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কোন কারণ বলো, এখানেও I1। দেখো বলতে পারি কিনা, I1 মাইনাস আইজি। দেখো I1 থেকে একটা কারেন্ট এই পাশে চলে গেছে, তাহলে I1 আসতেছিল, I1টা এখানে আসতে পারে নাই, তাহলে কি হয়েছে, আইজি নেমে গেছে, তাহলে I1 থেকে আইজি বাদ দিলে এখানে পেয়ে যাব। তাহলে এটাই সেই কারেন্ট, এটাও একই কারেন্ট, I1 মাইনাস আইজি, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কারেন্টের নিয়ম। তারপরে যখন আবার এইখানে আসবে তখন কি হয়ে যাবে বলো তো, আই হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের ব্রিজের কাহিনী, শিখে ফেললাম আমরা কিভাবে নামকরণ করব। তোমরা দুইটা বিন্দু নাম দিতে পারো। দেখি ম্যাডাম কি লিখছে, দাঁড়াও 1 মিনিট। কাইলোম্যাক্রন নিয়ে তোমাদের একটু কনফিউশন হচ্ছে, কাইলোম্যাক্রন, যাই হোক, ওকে বাদ দাও। হ্যাঁ, নামকরণ শিখতেছিলাম, নামকরণ কিভাবে শিখবো দেখো, এখানে দেখো, এটা হচ্ছে এ, এ বিন্দু, এটাকে দাও বি বিন্দু, এটাকে দাও সি বিন্দু,
এটা কত ডি, এইগুলো লাগবে না, জাস্ট এমনি তো নামকরণ চাইলে করতে মন চায় করতে পারো, এ বি সি ডি। সিস্টেম হচ্ছে জেড সিস্টেম মনে রাখবা, জেড পি কিউ আর এস, আর অবশ্যই রোধগুলা পি কিউ আর এস নামে নিতে হবে, জেডে বসাতে হবে, এবং তুমি গ্যালভানোমিটার চেঞ্জ করতে পারো, চাইলে তুমি এখানে বসাতে পারো এই বরাবর অথবা এই বরাবর, যে বরাবর বসাবা তার বিপরীত দুই বিন্দু নিয়ে তুমি হচ্ছে কোষ লাগাবা, ব্যাস এই হলো কাজ। এবং হুইটেসন ব্রিজে কি করবা, সংজ্ঞাটা মুখস্থ করবা, যে হচ্ছে তোমার চারটি রোধকে শ্রেণীতে যুক্ত করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন আসতে পারে হুইটেসন ব্রিজের রোধগুলোকে কিভাবে যুক্ত করা হয় শ্রেণীতে। হ্যাঁ, যুক্ত করার পরে কি করা হয়, একটি গ্যালভানোমিটার লাগানো হয় এবং অপর বিপরীত জোড়া যে বিন্দু সেই বিন্দুর সঙ্গে কোষ লাগানো হয়, এভাবে তৈরি করা হয় হুইটেসন ব্রিজ। লিখো, আমাদের হুইটেসন ব্রিজে কয়টা নীতি আছে, দুইটা নীতি, দুইটা প্রয়োগ, সরি, হুইটেসন ব্রিজে দুইটা প্রয়োগ আছে। কি কি, মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্স। আমাদের হুইটেসন ব্রিজের নীতি কয়টা, দুইটা, একটা হচ্ছে মিটার ব্রিজ, অপরটা হচ্ছে পোস্ট অফিস বক্স। আচ্ছা, লিখছো? হ্যাঁ, এবার আমরা কি শিখলাম, যদি আমাদের আইজি কারেন্ট জিরো না হয় তাহলে কি বলতে পারি আমরা ওই অবস্থানটাকে, ভারসাম্যহীন অবস্থা। আর যদি আমাদের আইজি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কি বলবো আমরা, ভারসাম্য অবস্থা, তাই না, সাম্যাবস্থা থাকবে। যদি সাম্যাবস্থায় বা ভারসাম্য অবস্থায় থাকে তাহলে সূত্র কি আমাদের, সূত্র হচ্ছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। সূত্র না, এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ দুই প্রান্তের যে বিভব আমরা দেখলাম, সরি, আমাদের যে দুইটা যে রোধ, দুই বাহুর যে বিপরীত রোধ, সেই বিপরীত বিন্দু, অর্থাৎ এই যে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু, এখানেও জেড সিস্টেম। হ্যাঁ, এখানেও জেড সিস্টেম, এই যে জেডের এক বাহু, জেডের অপর বাহু, পি বাই কিউ আর বাই এস, এই দুটা কি হবে, অনুপাত সমান হবে। যদি আমাদের বর্তনী এই হুইটেসন ব্রিজটা সাম্যাবস্থায় আসে, যদি এই অবস্থানে থাকে, এই জিরো যদি না হয় তাহলে কিন্তু এটা হবে না। জিরো যখন হবে তখনই আমাদের কি হবে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হবে। কেন হবে এটা একটু শিখে আসি। দেখো দেখো, যদি আমাদের অনুপাত সমান হতে তাহলে কি হতে হবে, অবশ্যই আমাদের এইখানের এখানে যে ভোল্ট বা এখানে যে ভোল্ট বা এখানে যে আমাদের কারেন্ট যাচ্ছে, এখানে যে কারেন্ট যাচ্ছে, এটা সেম হতে হবে, সেম কারেন্ট হওয়া লাগবে। দেখো এখানে কিন্তু আই ওয়ান দিছে, এখানেও আই ওয়ান দিছে, এখানে আই টু দিছে, এখানে আই টু দিছে, কেন বলো তো, কারণ আই জির মান কিন্তু শূন্য, তাই না। অবশ্যই তাহলে ব্রিজটা কিসের এখানে ওরা আঁকছে, কিসে আঁকছে, হচ্ছে সাম্যাবস্থায়। আমরা কি করছিলাম, আই ওয়ান মাইনাস আইজি করছিলাম, কারণ কারেন্ট যাচ্ছিল, এখানে কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ বি বিন্দু আর ডি বিন্দুর ভোল্টেজ সমান, দুইটাই মনে করো 5 ভোল্ট, 550 হয়ে গেছে, কোনো কারেন্ট যাবে না, পুরো কারেন্টটাই এভাবে যাবে, এভাবে যাবে। এইটাই ব্রিজের সাম্যাবস্থা। সাম্যাবস্থায় হলে কি হবে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হবে। অর্থাৎ ভারসাম্য অবস্থায় গ্যালভানোমিটারের দুই বাহুর রোধের অনুপাত কি হবে, পরস্পর সমান হবে। ভারসাম্য অবস্থায় পি ও কিউ এর প্রবাহ মাত্রা এবং আর ও এস এর প্রবাহ মাত্রা কি হবে, সমান হবে। অর্থাৎ পি আর কিউ এর মধ্যে দিয়ে যে, মানে যখন সাম্যাবস্থায় আছে তখন পি আর কিউ এর মধ্যে, পি এর মধ্যে দিয়ে এবং কিউ এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে দুটো সমান। এই জন্য দেখো আই ওয়ান আই ওয়ান, আই টু যখন হচ্ছে আমাদের হচ্ছে মানে দুইটা পি কিউ আর এস এদের মধ্যে প্রবাহ মাত্রা সমান হবে। দেখো পি এর মধ্যে দিয়ে আই ওয়ান যাচ্ছে, কিউ এর মধ্যে আই ওয়ান যাচ্ছে, আর এর মধ্যে দিয়ে আই টু যাচ্ছে, এস এর মধ্যে দিয়েও আই টু যাচ্ছে, সমান। ঠিক আছে, যখন ভারসাম্য অবস্থা তখন সমান, যখন আই ইজ ইকুয়াল টু জিরো, যখন আই জির মান জিরো তখন সমান। হ্যাঁ, যখন আই জির মান শূন্য, অর্থাৎ যখন হচ্ছে বি আর ডি এর কথা কিন্তু একই, যখন বি বিন্দু ডি বিন্দুর ভোল্টেজ সমান, যখন গ্যালভানোমিটারে বিক্ষেপ হচ্ছে না, গ্যালভানোমিটার একটা কাঁটা থাকে, হ্যাঁ, কাঁটায় বিক্ষেপ দেখা দিলে বুঝতে হবে কারেন্ট যাচ্ছে। তাহলে যদি প্রশ্ন আসে, প্রশ্নে উদ্দীপকে বলে যে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হচ্ছে না, বা গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য, বা বি বিন্দু ডি বিন্দুর হচ্ছে ভোল্টেজ সমান, বা বলতে পারে আইজি কারেন্ট শূন্য, বা আইজি প্রবাহ নাই, বা বলতে পারে পি বিন্দু, পি রোধ, কিউ রোধ, আর রোধ, এস রোধের কারেন্ট পরস্পর সমান, কথা সবগুলো এক না, বুঝতে পারতেছো কীভাবে এক, প্রত্যেকটা কথা কি সেম না, এরকম উদ্দীপক কিন্তু এভাবে দিবে যে হচ্ছে কি মেসেজ কি আসছে, নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, তো হচ্ছে কথা কিন্তু একই, হ্যাঁ, বি বিন্দু ডি বিন্দুর ভোল্টেজ সমান, বা জি গ্যালভানোমিটারের বিক্ষেপ নাই, বা হচ্ছে তোমার হচ্ছে পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু এস বিন্দুর আমাদের কি রোধের আমাদের হচ্ছে পি আর কিউ এর কারেন্ট একই, বা আর আর এস এর কারেন্ট একই, তাহলে সব সব ক্ষেত্রে সেম, যে হচ্ছে আমাদের কি
এই ব্রিজটা সাম্যাবস্থায় বা ভারসাম্য অবস্থায় আছে। ভারসাম্য অবস্থায় থাকলেই কেবল পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, নতুবা কিন্তু হবে না। তাহলে যদি আমাদের কোনো একটা ব্রিজ, কোনো একটা মানে আমাদের হুইটস্টোন ব্রিজ যদি আমাদের সাম্যাবস্থায় থাকে, ধরো 1 মিনিট, ওকে, যদি সাম্যাবস্থায় থাকে তাহলে দেখো তো আমাদের সূত্র যদি হয় পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, পি বাই কিউ ইকুয়ালস টু যদি আমাদের হয় আর বাই এস, তাহলে আমাদের এই চারটা রোধের মধ্যে তিনটার মান যদি দেয়া থাকে আর একটার মান যদি আমাদের অজানা থাকে যে কোনো একটা, তাহলে কি সেটা বের করা সম্ভব না? ওকে, এটা আমাদের অঙ্ক। যদি আমাদের এরকম কোনো ব্রিজ দেওয়া থাকে এবং সেই ব্রিজের যদি আমাদের হচ্ছে তোমার তিনটা রোধ দেওয়া থাকে, তাহলে আমরা 4 নাম্বার অজানা রোধ বের করতে পারি। এটা ম্যাথ করো তাহলে। একটি হুইটস্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাহুর রোধ 2, 4 এবং 6 হলে ভারসাম্য অবস্থায় চতুর্থ রোধ কত? পি কিউ আর এস, যেই জেড সিস্টেমে বসেছিলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এর নামকরণটা বুঝতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহু বলতে আবার পি এর পরে পি কে প্রথম, আবার নিচেরটাকে দ্বিতীয় ধরো না। জেড সিস্টেম, ওখানেও জেড সিস্টেম, পি 2, কিউ হচ্ছে তোমার হচ্ছে 4। হ্যাঁ, এরপর আবার নিচেরটা আবার তৃতীয় বিন্দু বলতে আবার এস ধরা যাবে না, জেড সিস্টেম যেটা আসে, তাহলে সেটা হচ্ছে 6। এটা আমাদের এস বের করতে হবে, তাহলে এস এর মানটা লাগবে। তাহলে আরেকটা করো। একটি হুইটস্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বাহু যথাক্রমে 4, 5, 6 হলে 4 নাম্বার রোধটা বের করতে হবে। মানে সরি, যেটা বলি নাই, কোনটা বলি নাই? হ্যাঁ, তাহলে তৃতীয় বের করো। 24/5। ওকে, তাহলে পারবা তোমরা আশা করি। ওকে, তাহলে এইটা দিয়ে বহুত ম্যাথ আসে। হ্যাঁ, অ্যাডমিশনেও আসবে, তোমাদের মেডিকেলেও আসবে। মেডিকেলে কেন আসবে বুঝতে পারতেছো? কারণ হচ্ছে যেহেতু এটা ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এটা ইজিলি হবে। তাহলে আমরা আরেকটা ম্যাথ করো দেখি। একটা ব্রিজ আঁকছি, মনে করো ওই ব্রিজের উপর আঁকি। এখানে পি এর মান দিয়ে দিচ্ছি। পি এর মান হচ্ছে 3, কিউ এর মান তোমার হচ্ছে 8, আর এর মান তোমার হচ্ছে 4, এস এর মান হচ্ছে 10। এবার আমাকে বলো যে ব্রিজটা ভারসাম্য অবস্থায় আছে কিনা। ভারসাম্য অবস্থায় নাই। আচ্ছা, এবার একটু কঠিনের দিকে যাই আমরা। বলো তো পি এর সাথে কত রোধ এবং সেই রোধটাকে কিভাবে যুক্ত করলে ব্রিজটা ভারসাম্য অবস্থায় আসবে। পি এর সাথে কত রোধ এবং সেটাকে কিভাবে যুক্ত করব, দেখে পারো কিনা। পি এর সাথে কত রোধ এবং সেই রোধটা কিভাবে যুক্ত করব, মানে কি বলছি প্রশ্নটা, মানে কি বলছি দেখে কে বলতে পারে? মানে কি প্রশ্নটা, মানে কি ব্যাখ্যা করো তো। বুঝো নাই? হ্যাঁ, কিভাবে বলতে কি, কিভাবে বলতে কি বোঝাইছি? হ্যাঁ, 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 ইয়েস, করো এবার। 0.2 ওহম সিরিজ যুক্ত করতে হবে, থ্যাংক ইউ। বাকিরা বুঝছো? করো, ট্রাই করো, তুমি তো করোই নাই। করো আগে, না পারলে তারপর বলো। আর বৃষ্টি কি আসো নাকি হচ্ছে ক্লাস জয়েন দিয়ে নাই তুমি? সারা শব্দ নাই, করো, ম্যাথ করতেছো? বৃষ্টি হচ্ছে সেটা সমস্যা না, কথা না বলে তো শিখতে পারবে না। একটা ক্লাস অনেক ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়টা তোমাদের মানে যেভাবে পড়ানো উচিত, একটা ক্লাসের সাথে সাথে আরো এই অধ্যায়, মানে একটা ক্লাসের মধ্যে এই অধ্যায়ের সাথে আর সাথে আরো একটা অধ্যায় পড়াই দেওয়া যায়। একাডেমিকেই এভাবে পড়াইছে।
আমি আজকে 5 নম্বর ক্লাস। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। তোমরা লেট করে জয়েন করতেছো, তারপর হচ্ছে সারা সপ্তাহ না করলে তো ভালো শিখতে পারবে না। রেকর্ড দেখে ভালো শেখা যায় না, লাইভ ক্লাসে ভালো শেখা যায়। করো, হাতে হাতে করো, না করলে হবে না। ট্রাই করছো মিলে? আচ্ছা, তাহলে করতে হবে কীভাবে দেখো, আমি কি বলছি 3 8 4 10, তাই না? 3 8 4 10। এবার আমাকে বলছে পি বিন্দুর সাথে কত রোধ যুক্ত করলে সে সে আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তাহলে আমরা কি বুঝছি? আমরা বুঝছিলাম যে আমাদের মানে হচ্ছে পি আর কিউ এর অনুপাতটা কত। তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে পিতে কত রোধ লাগবে সেটাকে আমরা বের করে ফেলি, তাহলে আমাদের হিসাবটা ইজিলি হয়ে যাবে। তাহলে পি কে আর পি না ধরে এক্স ধরে ফেলো, যদি খাতায় করতে হবে তো, যদি মানে সিকিউতে আসে তাহলে এক্স ধরে নিবা। তাহলে এক্স বাই কত? পি কিউ, তাহলে 8। আচ্ছা, আর ওদিকে আমাদের কি 4/10। ওকে, তাহলে এক্স এর মানটা বের করে ফেলো, তাহলে হয়ে যাবে। তাহলে যারটা 32, 32/10, তাহলে এক্স কত আসে? 32/10 মানে 3.2। হ্যাঁ, 3.2। তাহলে আমাদের এখানে 3 ছিল 0.2, তাহলে এমন সিস্টেম নিতে হবে যে সিস্টেম নিলে ডিরেক্ট যোগ হয়ে যায়। 3 প্লাস 0.2, তাহলে এই 0.2 আমরা জানি সিরিজ করলে কি হয়, R1 প্লাস R2, তাহলে 0.2 যোগ করলে হয়ে যাবে। বুঝছো? ওকে, আরেকটা করো তো। আচ্ছা বলো তো, কিউ বাহুর সাথে কোন রোধ যুক্ত করলে এবং সে কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থায় আসতে পারে? তাহলে কিউটা করো তোমরা। হুম, কিউ রোধটা করো দেখি। একটু একটু কঠিন আছে কিন্তু, ট্রাই করো, পারবা, ট্রাই করলে পারবা। আচ্ছা, আগে আমাকে মানে বলো মানটা কত আসছে, কত রোধ যুক্ত করলে সাম্যাবস্থা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা কিভাবে বুঝবো তাহলে দেখো। হ্যাঁ, মনে রাখবা আমাদের রোধ, যখন দুইটা রোধ সমান্তরাল থাকে তখন কি হয়, রোধ কি মোট রোধ কিন্তু কমে যায়, দেখছো? এটা কি খেয়াল করছো? যখন আমাদের মানে তোমার হচ্ছে মনে করো রোধ 3 আর রোধ 4 যোগ করলে হবে 7, তুমি 1/3 1/4 করো, দেখবা যে তোমাদের ছোট রোধটা যেটা তার থেকেও মানটা কম আসে। এটা কি খেয়াল করছো? 1/3 প্লাস 1/4 করে দেখো, মানটা যেটা হবে সেটা সব থেকে ক্ষুদ্র মানের রোধ থেকেও ছোট হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে থ্রিতে মানে সরি কিউতে, হুম, 120 রোধ প্যারালালে যুক্ত করতে হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যে বাকি যারা বোঝো না তারা খেয়াল করো, আমাদের কিউতে রোধ কত ছিল? 8। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে কত রাখলে আমাদের সমান্তরাল ভারসাম্য হচ্ছে 7. হ্যাঁ, তাহলে অবশ্যই বুঝে ফেলতেছে কি করতে হবে, সমান্তরাল নেওয়া লাগবে, তাই না? তাহলে সমান্তরাল কিভাবে নিতে হবে? তাহলে তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে এইটা, যে যদি আমাদের কিউ বিন্দুর সাথে আমাদের কি বলছে খেয়াল করো, এটা একটু আঁকলে বুঝবা, দেখো পি, এই হলো আমাদের পি, এই হলো আমাদের কিউ, ফাঁকা রাখি একটু কিউ, এই হলো আর, এই হলো আমাদের এস, এটা হচ্ছে এস। আচ্ছা, একটু উল্টো পাল্টা ওই যেটা খেয়াল করো, হচ্ছে তোমার কিউ। তাহলে আমার যদি আমি এইখানে বসাই তাহলে আমার কাহিনী ঘটে যাবে কি, রোদ বেড়ে যাবে, তাহলে এটা হবে না, আমাদের এই বরাবর নিতে হবে, এখানে নিয়ে এখানে লাগাই দিতে হবে। তাহলে আমাদের এখানে আরেকটা রোধ যুক্ত করতে হবে, যেই রোধটা যুক্ত করলে পুরো মেন যে রোধটা, এই দুই বিন্দুর রোধ মানে দুই বিন্দুর আমাদের কত হবে, 7.5 হবে। এটা তো 7 আছেই, সরি এটা 8 আছে, আমাদের 7.5 লাগবে, তাহলে এখানে আমাদের আরেকটা রোধ নিতে হবে। তাহলে তো দেখো তো, তাহলে আমাদের কি বের করতে হবে, এটা না এক্স বের করতে হবে না? হ্যাঁ, এক্স বের করতে হবে, এক্স ধরো বা যাই ধরো, সেটা বের করা লাগবে। তাহলে আমাদের তুল্য রোধ কত হওয়া লাগবে বলো তো? এক্স আর 8-এর তুল্য রোধ কত হতে হবে? 7.5। তাহলে বলতে পারো, দেখো তো, 1/7.5 ইজ ইকুয়াল টু 1/8 প্লাস 1/x বলা যায়। হ্যাঁ, এখান থেকে এক্স বের করতে হবে।
করো এবার, নাকি পরে করবা? পারবো মিলাতে? ক্যালকুলেশন তো পারবাই। এখানে আবার 8x কে করতে যায়েন না আপনারা মাতব্বারি করে, ওই 1/8 কে 7 পয়েন্টের এই পাশে নিয়ে আসতে মাইনাস করে করতে হবে, বুঝছো? এটার এই পাশে নিয়ে আসবা, এটার এই পাশে এনে তারপরে করবা। 120 আসে? ঠিক আছে, ওকে। তাহলে এবার আর করো, আর আর এস করে ফেলো। আর বিন্দুতে কত বসাতে হবে, এস এ কত বসাতে হবে, করে ফেলো, করো করো। যখন দেখবা মোট রোধ তোমার হচ্ছে যা দেওয়া আছে তার থেকে কম, তাহলে বলবো সমান্তরাল নিতে হবে। আর যদি দেখো যে বেশি আসে তাহলে কি করতে হবে? শ্রেণী করতে হবে। এস নাম্বার অনেক সোজা, আর আর আরটা করো, আর করো। কত আসে? আর এর মান কত নিতে হবে? 3.75। আর কত আছে তাহলে? 10। তাহলে অবশ্যই সমান্তরালে করতে হবে। করো সমান্তরাল সিস্টেমটা করো, কীভাবে করতে হবে। 4 ছিল, হ্যাঁ সরি সরি 4 ছিল, হ্যাঁ 4। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এস করো তাহলে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা পারছো? তোমরাও পারবা, করো। তাড়াতাড়ি করতে হবে এই ম্যাথগুলো, এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা অধ্যায়টা যেভাবে পড়তেছি আমাদের কিন্তু এইচএসসি অ্যাডমিশন দুইটা কভার হয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা এই ম্যাথগুলো, দেখবা কোন কোন সালে আসছে, কোথায় কোথায় আসছে, সেখানে সেখানে করে নিবা। ওকে, আমাদের ব্রিজ পড়া শেষ কিন্তু। পারছো? অ্যান্সার মিলছে? কত আসছে তোমার? এইসের মান কত আসে? হ্যাঁ, তাহলে দেওয়া আছে কত? এসের মান কত দেওয়া আছে? হ্যাঁ 10, তাহলে 10 থেকে বেশি আসছে, বেশি আসে মানে শ্রেণী করতে হবে। হ্যাঁ ওকে, আচ্ছা বুঝছো, ব্রিজ বুঝছো? এই হলো ব্রিজের পড়াশোনা। ব্রিজ নিয়ে এভাবে প্রশ্ন হবে, সিকিউ এমসিকিউ দুইটা এইভাবে হবে, যে এরকম অবস্থায় আছে ভারসাম্য আছে কিনা, ভারসাম্য করতে হলে কিভাবে মানে কোন রোধের সাথে, মানে পি এর সাথে বা কিউ এর সাথে কত রোধ যুক্ত করলে সাম্যাবস্থায় ভারসাম্য অবস্থায় আসবে, তোমার উত্তর সপক্ষে গাণিতিক যুক্তি দাও, এই এই প্রশ্নই আসবে। হ্যাঁ, ব্রিজ মানে এইগুলা। তাও তোমরা বাসায় প্র্যাকটিস করবা সিকিউ দেখে দেখে। যদি দেখো যে কোনো টপিক আমি বোঝাই নাই বা বলি নাই, তো সেটা আমাকে বললো, আমি করাই দিব। নিজেরা ট্রাই করবা, করে দেখবা। আচ্ছা এবার আমি পড়বো শান্ট। আচ্ছা শান্ট জিনিসটা কি? শান্ট হচ্ছে তোমার এমন একটা যন্ত্রাংশ, হ্যাঁ বর্তনীর মধ্যে এমন একটা যন্ত্রাংশ, যে যন্ত্রাংশটা বা একটা যন্ত্র বা একটা মেকানিজম, যার মাধ্যমে কি হয়, ওই বর্তনীর উচ্চ তড়িৎ প্রবাহজনিত কারণে যে পুড়ে যাওয়া বা ক্ষয় যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা আগুন ধরে যাওয়া বা উচ্চ তাপ হয়ে যাওয়া, এইগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য যে স্বল্প মানের রোধ বর্তনীর সাথে সমান্তরালে যুক্ত করা হয়, তাকে বলা হয় শান্ট। শান্টে দন্ত তালিবর সাথে বুঝতে পারতেছো এখানে কি সমান্তরালে করা হবে, সমান্তরালে যুক্ত করা হবে। হ্যাঁ, শান্ট হচ্ছে এমন একটা রোধ, রোধটা স্বল্প মানের রোধ, হ্যাঁ স্বল্প মানের রোধ, ছোট ছোট রোধ, এবং লাগানো হয় কিসে? সমান্তরালে। তাহলে সমান্তরাল লাগানোর কারণ কি? যাতে হচ্ছে আমাদের বর্তনীর যে কারেন্ট, ওই কারেন্টের উচ্চ প্রবাহের কারণে যদি যেন আমাদের বর্তনীর যন্ত্রাংশ নষ্ট না হয় বা বর্তনীতে আগুন না ধরে যায়, এই জন্য শান্ট যুক্ত করা হয়। তো শান্ট যুক্ত করা হয় সমান্তরালে বুঝলাম, কিন্তু শান্টটা কীভাবে তৈরি করা হয় লিখে নাও। বর্তনীর গ্যালভানোমিটারের সাথে, বর্তনীর গ্যালভানোমিটারের সাথে একটি স্বল্প মানের রোধকে সমান্তরালে যুক্ত করলে টোটাল যে অংশটা তৈরি হয়, এই যে যে এই যা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে, এই পুরোটাকে বলা হয় শান্ট। অর্থাৎ শান্ট কোনো যন্ত্র, আলাদা যন্ত্র না, হ্যাঁ যে এরকম একটা যন্ত্র লাগাই দিলাম তা কিন্তু না। আলাদা তৈরি করা হয় বলতে কি, একটা বক্স মনে করো লাগাই দিয়ে, এটা দিয়ে গেল তোমার বর্তনীর মধ্যে, ওই বক্সের মধ্যে কিন্তু কি আছে, একটা গ্যালভানোমিটার আছে, এবং সেই গ্যালভানোমিটারের সাথে একটা ছোট্ট রোধ আছে, এটাকে বলা হয় শান্ট।
হ্যাঁ, ওই বক্সটা পুরোটা তুমি শান বলতে পারো, কিন্তু বক্সের মধ্যে কাহিনী এটাই ঘটতেছে। একটা গ্যালভানোমিটারের সাথে কি করা হচ্ছে, তোমার হচ্ছে একটা স্বল্প মানের ক্ষুদ্র রোধ সমান্তরালে, মনে রাখো সমান্তরাল, এটা কিন্তু যেন ভুল না যায়। শ্রেণীযুক্ত করলে কিন্তু কাহিনী উল্টা হয়ে যাবে। হ্যাঁ, সমান্তরালে যুক্ত করতে হবে। যদি যুক্ত করি তাহলে আমরা কি পাবো, একটা শান পাবো। ওকে, এবার আমি কি করব, এখান থেকে একটা ব্যাটারি লাগালাম। ওকে, এই আমার যন্ত্রাংশ তৈরি হয়ে গেল। তাহলে এই পাশে প্লাস, এ পাশে মাইনাস, কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। এখানে কি কারেন্ট, এখানেও আই কারেন্ট। এখানে কি কারেন্ট, এখানে দাও আই জি কারেন্ট। এটা হচ্ছে শান্ট, হ্যাঁ, এটাকে এস দিলাম নাম। এটা কি কারেন্ট, আই এস কারেন্ট। তাহলে এইখানে কোন কারেন্ট, এখানেও আই এস কারেন্ট। এখানে কোন কারেন্ট, এখানে আই জি কারেন্ট। এখানে কোন কারেন্ট, এখানে আবার আই কারেন্ট। এখানেও আই কারেন্ট। এখানেও আই কারেন্ট। এটুকু বুঝতে অসুবিধা আছে, দেখো তো। ওকে, তাহলে এবার তোমরা নিজেরাই পারবা। একটু আগে আমরা শর্টকাট টেকনিক শিখছি। আই জি আর আই এস বের করো তো। হুম হুম হুম। ওকে, আর আই জি আই এস সমান সমান। হুম হুম। আই। ওকে, বাকিটা বুঝছো, দেখো তো। ওই যে আমরা শর্টকাট যে শিখতাম, ছুঁয়ো না ধরো না সিস্টেম। আই জিতে ছুটছে না কাকে, এস কে, তাহলে এস উপরে যাবে। আর আই এস কাকে ছুটছে না, জি কে, তাহলে জি উপরে যাবে। নিচে দুটো যোগফল যাবে, সাথে আই গুণ করতে হবে, শেষ। ওকে, তাহলে কারেন্ট এইটাই। শান্টে এছাড়া কিছু লাগবে না, তোমাকে শান্টে এরকম একটা বর্তনী দিয়ে দিয়ে বলবে যে শান্টের মধ্য দিয়ে প্রবাহিত, মানে প্রবাহিত মাত্রা মান বের করো, প্রবাহ মাত্রা বের করো। মান দিয়ে দিবে, তুমি জাস্ট মান বসাবা। এস কত, জি কত, বসাও, বসে জাস্ট ক্যালকুলেশন করবো, আর কিছু না। এখানে এখানে তোমার মান দিই নাই আমরা, তাহলে একটা ম্যাথ করো, একটা ম্যাথ করো, লিখো। একটি বর্তনীতে 4 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারকে যুক্ত করা হলো, এবং গ্যালভানোমিটারের সুরক্ষা সাপেক্ষে, গ্যালভানোমিটারটির সুরক্ষা সাপেক্ষে একটি, কত বলছি, রোধ। হ্যাঁ, একটি বর্তনীতে 4 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারকে যুক্ত করা হলো, এবং বর্তনীটির সুরক্ষা সাপেক্ষে বর্তনীর সাথে 2 ওহম রোধের একটি স্বল্পমানের রোধ গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। তারপরে একটু পেঁচাবো, দাঁড়াও, লিখো, ব্যাটারির তড়িৎচালক শক্তি বা ব্যাটারির তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি 8 ভোল্ট, এবং বহিবর্তনী রোধ হচ্ছে 2 ভোল্ট। তাহলে ওই স্বল্পমানের রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা বের করো, দেখো পারো কিনা। 8। এবং বহিবর্তনী বা তার পরিবাহী বা প্রবাহী, পরিবাহীর যে রোধ বা বহিবর্তনী রোধ হচ্ছে 2 ওহম, 2 ভোল্ট লিখছি কেন, 2 ওহম। তাহলে স্বল্প মানের রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা বের করো, কত আসে দেখো। এইট বাই 3 অ্যাম্পিয়ার, সবার তাই আসে। আচ্ছা, আমরা করি তাহলে। তাহলে এখানে তোমার আই কারেন্ট কত, আই কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা বের করতে হবে। তাহলে আই এস সমান সমান কত, আই এস সমান সমান জি বাই এস প্লাস জি বাই আই। তাহলে এখানে 4 হবে, উপরে তোমার হচ্ছে কত, জির মান কত বলছি, 4, আর এস এর মান কত বলছিলাম, 2। তাহলে 4/4 × 4/6, 16/6,
হ্যাঁ ঠিক আছে, 8/3। সবার হয়েছে? আচ্ছা আমাকে আইএস কারেন্টটা বলো তো একজন। আইএস আমরা সময় কি পাইছি, এইটা না, অঙ্ক না, মানে সূত্র কি পাইছি? জি বাই এস প্লাস অফ জি ইন্টু আই, এটা হচ্ছে আইএস সমান সমান। তাহলে আমাকে যদি বলা হয় যে হচ্ছে আহ, স্বল্প মানের যে রোধ, সেই স্বল্প মানের রোধটার বা শান্টের যে হচ্ছে আমাদের কারেন্ট, সে কারেন্টটা কোনটা, সেটা কি আইএস না? দেখো তো, সেটা তো বিপরীতটা। আচ্ছা তো এইটাকে যদি আমরা উল্টাই দেই এই মানটাকে, অর্থাৎ যদি আমরা জি প্লাস এস বাই, সরি উল্টা লিখে ফেলছি, আই জি কারেন্ট উল্টা লিখছি, দাঁড়াও। আমাদের শান্ট, শান্ট কোনটা, নিচেরটা, উপরে কি আছে, গ্যালভানোমিটার। তাহলে যদি আমরা বলি যে শান্টের সাপেক্ষে কারেন্ট, তাহলে হচ্ছে আইজি কারেন্ট। এই আইজি কারেন্টটা বলতে হবে, আইজি। আইজি সমান সমান কি আমরা শিখছি, এস বাই এস প্লাস অফ জি ইন্টু আই। এটারে উল্টা দিতে হবে, এস প্লাস জি বাই এস। এর নাম আছে, এর নামটা হচ্ছে শান্ট গুণাঙ্ক। লিখো, শান্ট গুণাঙ্কটা কি, স্বল্প মানের যে রোধ। শান্ট গুণাঙ্ক হচ্ছে আমি যে হচ্ছে গ্যালভানোমিটারের সুরক্ষার জন্য বা গ্যালভানোমিটারটার জন্য যে আমি এটা স্বল্প মানের রোধকে সমান্তরালে লাগালাম, তাহলে আমাকে দেখতে হবে ওই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে। সেই কারেন্টটাই হচ্ছে আমার শান্টের গুণাঙ্ক, অর্থাৎ কারেন্টটা কত, আইজি। হ্যাঁ, ওই আইজি মানটা যা সেটাকে উল্টাই দিতে হবে, উল্টাই দিলে যে মানটা তুমি পাবা সেটাই হচ্ছে তোমার শান্ট গুণাঙ্ক। বুঝছো? বইতে আছে দেখবা, ওখান থেকে মুখস্থ করবা, পরীক্ষা আসে কিন্তু, মেডিকেলেও আসে, ভার্সিটিতেও আসে, শান্ট গুণাঙ্ক নিচের কোনটি। ঠিক আছে, আচ্ছা বুঝছো নাকি বুঝো নাই শান্ট গুণাঙ্ক? হ্যাঁ, আবার আই জির সাথে কিন্তু লাস্টে একটা আই গুণ আছে, ওইটা ওইটা না, শুধু যে ওইটা এস বাই এস প্লাস অফ জি, এটাকে উল্টাই দিবা, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার শান্ট গুণাঙ্ক। আই কিছু না, তোমার হচ্ছে মানে মনে রাখার জন্য বললাম আর কি, মুখস্থ করতেও হবে, জি প্লাস অফ এস বাই এস তোমার হচ্ছে শান্ট গুণাঙ্ক, জাস্ট মুখস্থ করার জন্য বললাম আর কি, যে হচ্ছে আমাদের ওই যে রোধটা লাগাইছি, সেই রোধের বিপরীত যে কারেন্টটা আমাদের গ্যালনের মধ্যে যাচ্ছে, সেই কারেন্টটাকে জাস্ট উল্টাই দিবা, কারেন্টের যে মাঝখানে মানটা ওটা উল্টাই দিলে শান্ট গুণাঙ্ক পেয়ে যাবে। আচ্ছা এবার পর হচ্ছে অ্যামিটার। অ্যামিটার, আচ্ছা আমরা একটু আগে দেখছি কি গ্যালভানোমিটারের সাথে শান্টকে কিভাবে লাগাইছিলাম আমরা, মনে আছে? সমান, সমান্তরালে। এবার যদি আমরা গ্যালভানোমিটারের সাপেক্ষে একটা স্বল্প মানের রোধকে যদি আমরা কি করি, সিরিজে লাগাই, হ্যাঁ শ্রেণীতে লাগাই, তাহলে আমরা কি পাবো, অ্যামিটার পেয়ে যাব। অ্যামিটার দ্বারা কি করা হয়, বইতে পড়বা, আমি আমি বলি শুনে রাখো। অ্যামিটার দ্বারা বিদ্যুৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়, কত কত মানের রোধ যাচ্ছে, সেটা অ্যাম্পিয়ার, সরাসরি অ্যাম্পিয়ারে, হ্যাঁ কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবং এটা তুমি অ্যাম্পিয়ারের একটা যন্ত্র দেখবা, যে এ একটা যন্ত্র, বাট ওর মধ্যে কি হচ্ছে, ওর মধ্যে আমাদের যে বর্তনীর মধ্যে প্রবাহ মাত্রা গ্যালভানোমিটারের সাথে একটা রোধকে লাগানো হচ্ছে, কিসে, শ্রেণীতে। এটা কিন্তু এর মধ্যে, এই বক্সের মধ্যে এটাই ঘটতেছে, হ্যাঁ এর মধ্যে আমাদের এই গ্যালভানোমিটারের সাথে একটা ছোট্ট রোধকে লাগানো হচ্ছে। আচ্ছা কয়টা কথা লিখে নাও। অ্যামিটার হচ্ছে একটি স্বল্প রোধের গ্যালভানোমিটার। অ্যামিটারের রোধ সর্বদা কেমন হবে, শান্টের থেকে ছোট হবে। লিখো, অ্যামিটারের রোধ শান্টের থেকে কম। তো প্রশ্ন আসতে পারে যে খ নাম্বারে, যে শান্টকে সমান্তরালে কিন্তু অ্যামিটারকে শ্রেণীযুক্ত করা হয় কেন? উত্তরটা কি, উত্তর হচ্ছে শান্টের থেকেও অ্যামিটার ছোট মানের রোধ, এতই ক্ষুদ্র মানের রোধ যে এটাকে বর্তনী যুক্ত করা হলে বর্তনীর মূল প্রবাহকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, কোনো মানে ক্ষয় করে না বা ইন্টারাপ্ট করে না। বা গুছাই লিখবা যে হচ্ছে এর রোধের মান আমরা জানি শান্টের থেকে ক্ষুদ্র হয়ে থাকে, ক্ষুদ্র রোধের কারণে কারেন্টের মানে নষ্ট বিভব বা হচ্ছে কারেন্টের ক্ষয় কম হয়ে থাকে, এই জন্য অ্যামিটারকে সমান্তরাল যুক্ত না করে কিসে করা হয়, শ্রেণীতে করা হয়। সমান্তরাল যুক্ত করলে, সমান্তরালে করা হলে কারেন্ট যাবেই না। আরও একটা অ্যান্সার আছে, সমান্তরালে, সমান্তরাল যে আমাদের যে কম্বিনেশন, এখানে কি ভাগ হয়ে যায় বলো তো, কারেন্ট ভাগ হয়ে যায়। তাহলে আমাদের অ্যাম্পিয়ার যদি নিচে থাকে আর ওপরে যদি আমাদের হচ্ছে গ্যালোমিটার থাকে, তাহলে বলো তো এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে নাকি আই টু যাবে?
I2 যাবে, উপর দিয়ে I1 চলে যাবে, আর এই এ কে অতিক্রম করে এখানে চলে আসবে কি I। তাহলে আমি কি বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করতে পারলাম অ্যামিটার দিয়ে? পারলাম না, I2 নির্ণয় হবে। তাহলে এটা একটা সমস্যা, সমান্তরালে করলে এটা হবে না। তাহলে কিছু শ্রেণীতে নিতে হবে, যাতে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্ট যায় আমাদের ওই রোধ দিয়ে যেন সেই কারেন্ট যেতে পারে, অর্থাৎ অ্যামিটারটা যেন সমান শ্রেণীতে থাকে, যেন কারেন্ট ভাগ না হয়, কারেন্ট যেন আই থাকে। এইটা একটা কারণ। দুইটাই লিখতে পারো খ নাম্বারে, ভালো লিখলে ভালো মার্কস পাবা। ঠিক আছে, ওকে। তাহলে অ্যামিটারটা কি আমরা বুঝলাম, অ্যামিটারটা কীভাবে করা হয়, শ্রেণীতে করা হয়। ঠিক আছে, শ্রেণীযুক্ত করা হয়। এবার আমরা শিখবো হচ্ছে অ্যামিটারের পাল্লা, আমাদের লাস্ট টপিক। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। এটা দিয়ে কি আসে তোমার হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসে, সিকিউ আসতে পারে। এমসিকিউ সিকিউ দুটাই আসতে পারে। আচ্ছা, তো খেয়াল করো, এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে গেলে আমাদের কাজ হচ্ছে অ্যামিটারের সাথে একটা শান্ট যুক্ত করতে হবে। হ্যাঁ, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে আমাদের একটা বর্তনীতে কি থাকবে, একটা অ্যামিটার থাকবে। এই অ্যামিটারের মধ্যেই কিন্তু গ্যালভানোমিটারের সাথে একটা ছোট্ট রোধ আমরা শ্রেণীতে লাগাই নিছি, মানে এই যে এর এই বক্সের মধ্যে কাহিনী ঘটে গেছে। আচ্ছা, তারপরে কি করব, এর সাথে সমান্তরালে একটা শান্ট লাগাবো। এই শান্ট মানে কি, শান্ট মানে হচ্ছে যে এর মধ্যে গ্যালভানোমিটারের সাথে একটা সমান্তরালে ছোট্ট রোধ লাগায় আমি শান্ট বক্স তৈরি করে ফেলছি, সেটাই লাগাই দিছি। ঠিক আছে, এবার কি করবো, এবার হচ্ছে আমি কোষ লাগালাম। বুঝতে পারছো, এখানে ARS লিখলাম কিভাবে, ওর মধ্যেই গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল আর শ্রেণী কাহিনী ঘটে গেছে। হ্যাঁ, ওইটা বক্সের মধ্যেই ঘটছে, পুরো যন্ত্রটাই আমাদের অ্যাম্পিয়ার, যন্ত্রটাই হচ্ছে শান্ট, সরি অ্যামিটার আর শান্ট। এটা হচ্ছে কে, তোমার হচ্ছে ই, এটা এপাশে প্লাস এপাশে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে। তাহলে বলো তো এখানে কোন কারেন্ট যাবে? এখানে এন আই ধরলাম, এখানে কোন কারেন্ট যাবে? এন আই। এন আই কেন ধরছি? কারণ আমাদের মূল প্রবাহ নির্ণয় করার জন্য সূত্রের সাপেক্ষে এন আই ধরলাম। আচ্ছা, যদি বলি এইখানে আমাদের আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর মানটা কি বলতে পারে দেখো তো? ইয়েস, এন আই মাইনাস আই। এই এন আই মাইনাস আই থেকে আই কমন নাও, তাহলে কি পাবো, এন মাইনাস ওয়ান ইন্টু আই, এন মাইনাস ওয়ান ইন্টু আই। তাহলে একবার এটা লিখলাম এন মাইনাস ওয়ান ইন্টু আই, এটা এস। এখানে এ না লিখে আমরা আমাদের বইতে জি দিয়ে করা হয়েছে। হ্যাঁ, কারণ কি, কারণ অ্যামিটার এত ছোট মানের একটা রোধ যে গ্যালোমিটারের সাপেক্ষে যদি আমরা এইটা লাগাই তাহলে আমরা অ্যামিটার পাচ্ছি, কিন্তু মেন রোধটা কিন্তু আমাদের জি রোধটাই কাজ করে, এটা খুব ছোট্ট মানের রোধ, এই জন্য সরাসরি জি দিয়ে করছে। কারণ পরীক্ষায় অ্যামিটার না বলে গ্যালোমিটারে বলা থাকবে, যাই বলা থাকবে আমাদের পাল্লা বৃদ্ধি করতে হবে, হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে আমাদের মানে মেন ইয়েটা কি বলতো, আমাদের কি হচ্ছে তোমার কোষের যে আমাদের দেখো এখানের যে ভোল্ট আর এই বিন্দুর ভোল্ট, এই বিন্দুর ভোল্ট এই বিন্দুর ভোল্ট সেম হবে নাকি ভিন্ন হবে বলো তো? ভিন্ন হবে না একই একই হবে? এখানে এখানে ভোল্ট, এই দুই বিন্দুর যে ভোল্টের অনুপাত, এই যে এই দুই বিন্দু, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, এই যে এই দুই বিন্দুর যে আমাদের ভোল্টের অনুপাত, সেটা কি এই দুই বিন্দুর ভোল্টের অনুপাতের সাথে একই হবে না ভিন্ন হবে? এই দুই বিন্দুর ভোল্টের অনুপাত এই দুইটার সাথে একই হবে না ভিন্ন হবে বলো তো? এ বি সি ডি ই এফ, এবার বলো ই বাই এফ ইজ ইকাল টু কি, এ বাই বি হবে নাকি হবে না? হবে। সি বাই ডি ইজ ইকাল টু এ বাই বি হবে নাকি হবে না? কেন হবে? উল্টা পাল্টা, ভালো করে বলো। এটা কি হুইটেসন ব্রিজ নাকি, সামনে কিভাবে আসতেছে?
কেউ পারবা না? কিসে আছে, শ্রেণীতে না সমান্তরালে? ই বাই এফ ইজ ইকুয়াল টু এ বাই বি হবে কিনা হবে না সেটা বলো। এ বাই বি মানে হচ্ছে এই বিন্দুর ভোল্ট আর এই বিন্দুর ভোল্টের যে পার্থক্য বা অনুপাত, সেটা এই বিন্দু পার্থক্যের অনুপাত সমান হবে কিনা। কিসে আছে রোধ দুটা? কি সমান্তরাল আছে না শ্রেণীতে আছে? বলো কিসে আছে, এটা অ্যান্সার দাও আগে। সমান্তরাল না শ্রেণী, কিসে আছে? জি আর এস কিসে আছে? সমান্তরালে কি ভাগ হয়? সমান্তরালে ভোল্টেজ ভাগ হয়। তা কারেন্ট যদি ভাগ হয় তাহলে এরকম ভোল্টেজ ভাগ হবে, ভোল্টেজ বিভাজিত হবে, পতন ঘটবে। আচ্ছা, তো হচ্ছে যে ভোল্টেজ সমান থাকে তাহলে কি হবে? তাহলে আমাদের কারেন্ট যেটা আমরা পাইছি, যদি এই দুই বিন্দুর মানে ভোল্টেজ সেম থাকে, তাহলে আমাদের ওপরে যে ভোল্টেজ পাবো আমরা এ আর সরি ই আর এফ বিন্দু, এখানে ই লিখছিলাম, এই ই বিন্দু এফ বিন্দু যে ভোল্টেজ পাবো, সি আর ডি তো সেই ভোল্টেজ, অর্থাৎ উপর দিয়ে আমাদের যে কারেন্ট যাবে নিচ দিয়েও সেই একই কারেন্ট যাবে। হ্যাঁ, কারেন্ট ভাগ হবে না, কারণ কি সরি কারেন্ট ভাগ হবে, ভোল্টেজ ভাগ হবে না। ওপরে আমাদের ওপরে আমাদের যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের সাথে আমাদের যে আর গুণ হবে, আর গুণ হয়ে যে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আই আর। কারেন্ট ভাগ হয়ে যাবে কিন্তু ভোল্টেজ ভাগ হবে না, কারণ কি এটা কিসে আছে? সমান্তরালে, সমান্তরালে কারেন্ট ভাগ হয়, ভোল্টেজ ভাগ হয় না। তাহলে যেখানে আমাদের আই কম সেখানে আর বড় হয়ে গিয়ে কি করবে? ভি সমান রাখবে। মনে করো যে ভি এর মান হচ্ছে 6, উপরেরটা কারেন্ট কম গেছে, উপরেরটা কারেন্ট বেশি গেছে, 3 গেছে, তাহলে আর হয়ে যাবে 2। নিচেরটায় কারেন্ট কম গেছে, 2 গেছে, তাহলে আর বেশি হয়ে যাবে 3। যাই হোক না কেন ভি কে সমান রাখবে, ভোল্টেজ সেম হবে। তাহলে বলতে পারি আমরা উপরের যে কারেন্ট যে পরিমাণ ভোল্টেজ যাচ্ছে নিচ দিয়েও সে একই ভোল্টেজ যাবে। এতটুকু কি বলা যায়? এটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, তাহলে দেখো উপরে যদি আমাদের আই যায়, আমাদের যদি জি এর মানে রোধকে স্মল আর ধরে নিলাম, বা তুমি শুধু ক্যাপিটাল জিও ধরতে পারো, কোনো অসুবিধা নাই, যাই ধরবা। তাহলে আমরা কিভাবে বলতে পারি দেখো তো, তোমার হচ্ছে আই যদি আমরা এভাবে আর ধরে নিই, 1 মিনিট ধরো, দেখো তো এভাবে বলা যায় কিনা। আই আর সমান সমান এন মাইনাস ওয়ান ইন্টু আই ইন্টু এস, বিভব সমান দুই পাশে ভোল্টেজ সমান। তাহলে এটা মনে রাখো, দেখো একটু বুঝছো কিনা দেখো, বাকিটা বাকিটা বলো বুঝছো কিনা। বাকিটা বুঝছো কিনা বলো, বুঝলে বুঝে গেলে পরেরটা যাবো। হ্যাঁ আয়শা বলো। আই হচ্ছে কারেন্ট আর আর হচ্ছে রোধ, এই যে গ্যালভানোমিটার জি এর রোধ হচ্ছে স্মল আর। ভি ইজ ইকুয়াল টু কি, ভোল্টেজের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু আই আর না? হ্যাঁ, তাহলে এইখানের ভোল্টেজ বের করছি আই এর সাথে আর গুণ করে। হ্যাঁ, তাহলে আই আর ইজ ইকুয়াল টু কি পাইছি? এন মাইনাস ওয়ান ইন্টু আই ইন্টু এস। আবার লিখি আই আর সমান সমান এন মাইনাস ওয়ান ইন্টু আই ইন্টু এস। এখান থেকে কী বের করতে হবে? আমাদের এস বের করতে হবে। চলো এস বের করি। তাহলে এস ইজ ইকুয়াল টু কী পাবো? আই আর আই আর কিন্তু এই আই আর না, এইরকম আই আর, হ্যাঁ মানে গুণ, ওটা আবার তা ভুল হবে না। নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু আই, তাহলে আই আই কেটে যাচ্ছে, ওপর হচ্ছে আর মাইনাস এন মাইনাস ওয়ান। বুঝছো? এই হচ্ছে আমাদের এস এর যে মানটা পাইলাম, সেটা হচ্ছে মানে আমাদের এই হচ্ছে এই যে এন পাইলাম। এবারে এন এর মানের মান বৃদ্ধি বা হ্রাস করে কি করতে হবে আমাদের? হচ্ছে দেখতে হবে যে এর পাল্লাকে কীভাবে বৃদ্ধি করা বা পাল্লাকে হ্রাস বৃদ্ধি কীভাবে করা সম্ভব। হ্যাঁ, তো
তো বইতে আমাদের আর এর জায়গায় এস লিখছে, জি লিখছে। আমি আর ধরে নিছি কেন, ওর ভেতরকার অভ্যন্তরীণ রোধে আর ধরছে। তোমরা সরাসরি জি দিয়ে করতে পারো, বইতে জি দিয়ে করছে। হ্যাঁ, মানে আমি বললাম না যে এই গ্যালোমিটারের রোধকে আমরা স্মল আর ধরে নিলাম, ওরা সরাসরি জি দিয়ে করছে, ওরা আর স্মল আর ধরে নাই। তোমরা জি দিয়ে করবে, তো বইতে জি দিয়ে করা আছে, তাহলে বইটা না লিখলে আবার অনেক স্যাররা, সব স্যার তো বুঝবে না হ্যাঁ যে আমরা কোত্থেকে পড়ছি বা কীভাবে কী করছি। জি দিয়ে করবা। তাহলে কি পাইছি আমরা, এস ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে জি বাই n-1 বা আর, যেটা দিয়ে করো তুমি। তাহলে এবার কি করতে হবে, এবার আমাদের বুঝতে হবে যে এন এর মানকে বৃদ্ধি কম করলে, মানে আমাদের হচ্ছে যদি আমরা হচ্ছে অ্যামিটারের পাল্লাকে এন পরিমাণ বাড়াই বা এন পরিমাণ কমাই, তাহলে আমাদের জি এর মান বৃদ্ধি হবে না কম হবে, তাই তো? যদি আমরা অ্যামিটারের পাল্লাকে বাড়াই, অর্থাৎ আমি অ্যামিটারের পাল্লা মানে কি, কত পরিমাণ কারেন্ট আমি নির্ণয় করতে পারবো সেইটার ক্ষমতা। মনে করো আমার কাছে একটা অ্যামিটার আছে যেটা 10 অ্যাম্পিয়ারের উপরে মাপতে পারে না, যদি আমি সেটাকে 100 অ্যাম্পিয়ার করতে যাই, তাহলে আমার কি করতে হবে, হয় গ্যালভানোমিটারের রোধকে বাড়াতে হবে অথবা কমাতে হবে, এরকম না? এই আমাদের গ্যালভানোমিটার, তার সাথে আমাদের একটা রোধ আছে, এই রোধটা তো নির্দিষ্ট, এই রোধের তো চেঞ্জ করা সম্ভব না। তো আমার এই যে সিস্টেমটা তৈরি করছি, গ্যালভানোমিটার তার সাথে একটা রোধ, এইটা মিলেই তৈরি হয়েছে অ্যাম্পিয়ার। এই রোধটা স্বল্পমানের রোধ 0.1 ওহম, এটা নির্দিষ্ট, এর কোনো চেঞ্জ নাই, কিন্তু এটাকে বৃদ্ধি কমানো করা সম্ভব জি কে। তাহলে আমার কথা হচ্ছে, আমি যে অ্যাম্পিয়ারটা পাইছি, এই অ্যাম্পিয়ার দিয়ে আমি মনে করো সাপোজ 10 অ্যাম্পিয়ার মাপতে পারি, বা মনে করো 50 অ্যাম্পিয়ার পর্যন্ত, এর বেশি 51 হয়ে গেলে এটা আর কাজ করে না। তো আমি ভাবলাম যে আমি এত কম কেন, আমি আরও বেশি মাপতে চাই, আমি 500 মাপতে চাই, 500 অ্যাম্পিয়ার মাপতে চাই, আমার কী করতে হবে, আমি আমার এটাকে বাড়ানো কমানো সম্ভব না, তাহলে আমাকে এটাকে করতে হবে নাকি, জি কে বাড়াতে কমাতে হবে না? হয় আমি জি কে বাড়াবো অথবা জি কে কমাবো, তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমার এই অ্যাম্পিয়ার যতটুকু মাপতে পারতেছি তার থেকে বেশি মাপতে পারবো অথবা কম মাপতে পারবো, এরকম না? হ্যাঁ, তাহলে আমরা যে সূত্রটা পাইলাম, এই সূত্রের সাহায্যে আমরা কি দেখবো, যে আমরা এন কে কত গুণ বাড়াতে চাই, যত গুণ বাড়াতে চাইবো তার সাপেক্ষে আমাদের জি কে কী করতে হবে। অর্থাৎ যদি মনে করো আমি এখানে 50 ছিল, 500 করতে যাচ্ছি, তাহলে আমি 10 গুণ মাপতে যাচ্ছি বেশি, 10 গুণ, তাহলে আমার এন এর মান তাহলে হবে 10। যদি আমি বলি 5000 মাপবো, তাহলে হবে 100 গুণ বাড়াতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার একটা জি এর মান আসবে, সেই জি এর মান দেখে বুঝবো। আমার জি ছিল মনে করো হচ্ছে 2 ওহম ছিল, আমার ক্যালকুলেশন করে জি এর মান আসলো হচ্ছে 800 ওহম, তাহলে আমি বুঝে ফেললাম আমাকে 798 ওহম বাড়াতে হবে। কীভাবে বাড়াবো, শ্রেণীযুক্ত করব। আচ্ছা, এই নিয়ে ম্যাথ আমরা করব, তার আগে আমরা একটা মানে ইসে চলে আসি, যেহেতু আমাদের একটা ফ্র্যাকশন একটা মান আসছে, আমরা একটা ইসে নিয়ে আসি, পূর্ণ মানে নিয়ে আসি, n-1 আসছে। তাহলে আমরা কি জানি, সমান্তরালে যুক্ত করতে হবে, তাই না? তাহলে আমরা 1/r বের করে ফেলি, 1/r সমান সমান, তাহলে কি 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 করতে হবে দেখো তো, উপরে ছিল জি, তাই না? উপরে ছিল জি, তার সাথে আমরা কি করব, এখন একটা শান্ট যুক্ত করছিলাম। কেন যুক্ত করছিলাম শান্ট, কারণ হচ্ছে আমরা অ্যামিটার পাল্লা বাড়াতে চাচ্ছি, তাহলে ভেতরে আমাদের অ্যামিটার আছে, অর্থাৎ ভেতরে জি এর সাথে একটা ছোট রোধ আছে, ওটা আমরা পুরোটাকে এও লিখতে পারো, কিন্তু জি দিয়ে করছে কেন, কারণ আসলে ছোট রোধটা এতটাই ক্ষুদ্র যে জিটাই কাজ করে, সরাসরি বইতে জি লিখছে, আমরা জি দিয়ে করি, উপরে জি লিখছে, নিচে কি লাগাইছিলাম মনে আছে, ওখানে শান্ট, মনে আছে? অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য কিন্তু শান্ট লাগাইছিলাম। আচ্ছা, এই অ্যামিটার আছে, এর উপরে অ্যামিটার, নিচে হলো শান্ট, কিসে আছে দেখো তো, এরা সমান্তরালে আছে না? হ্যাঁ, তাহলে আমরা তুলো রোধটা বের করে ফেলি, 1/r, 1/r ইজ ইকুয়াল টু কি, 1/g প্লাস 1/s। তোমরা নিজেরা করো, এই যে এস এর মান এটা, আর জি এর মান তো জি আছেই, করো তো কত আসে দেখো তো। এস এর মান এটা বসাবা, আর জি এর মান শুধু জিই থাকবে, তোমরা নিজেরা করো এবার কত আসে দেখো। 1/r ইজ ইকুয়াল টু 1/g প্লাস 1/s। হ্যাঁ, n/g, তাহলে সবার আসছে 1/r ইজ ইকুয়াল টু n/g। ওকে, তাহলে আর ইজ ইকুয়াল টু কি বলতে পারি, g/n। তাহলে যদি আমাকে বলা হয় যে কোনো, আমি আমার অ্যামিটারের পাল্লাকে 10 গুণ বাড়াতে চাই, তাহলে আমার এই জিকে কি করতে হবে বলো তো, 10 গুণ কমাতে হবে না? যদি আমি আমার এন কে 10 গুণ বাড়াতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, জি কে 10 গুণ কমাতে হবে। আবার যদি আমি বলি আমার এন কে আমি হচ্ছে আরো কম মাপতে চাই, আমি 5 গুণ কমাতে চাই মাপানো, তাহলে কি করতে হবে, জি কে 5 গুণ বাড়াতে হবে। পারবা?
প্রশ্ন যদি এভাবে আসে, এসে সরাসরি লিখে এরকম লেখা প্রশ্ন আসবে কোনো মান না দিয়ে, যে অ্যামিটারের পাল্লাকে 10 গুণ বাড়াতে হলে গ্যালভানোমিটারের মানে সর্বোচ্চ যে হচ্ছে বিক্ষেপণ বা গ্যালভানোমিটারের যে রোধ তাকে কতটুকু বাড়াতে হবে বা কতটুকু কমাতে হবে, কত গুণ কমাতে হবে, যে পরিমাণ বাড়াবো সেই পরিমাণ কমাতে হবে। ওকে, আচ্ছা, এইটা জাস্ট লিখে প্রকাশ করার জন্য সূত্রটা হচ্ছে উপরেরটা যেটা আমরা করছি, এস ইজ ইকুয়াল টু কি করছি, জি বাই এন মাইনাস ওয়ান। এটা কিন্তু সূত্র, হ্যাঁ, ওটা জাস্ট লিখে বলার জন্য। এবার একটা ম্যাথ করো। লিখো, একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওহম, এর সাথে শান্ট যুক্ত করলে একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওহম, এর সাথে কত শান্ট যুক্ত করলে মূল প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এর সাথে কত শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আচ্ছা বলো তো, অঙ্কটা কিসের অঙ্ক? শান্টের অঙ্ক, অ্যামিটারের অঙ্ক, গ্যালভানোমিটারের অঙ্ক, নাকি ব্রিজের অঙ্ক? কিসের অঙ্ক এটা? কত শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে? লিখছো, অঙ্ক লিখছো? হ্যাঁ হ্যাঁ, বলো তো কিসের অঙ্ক এটা? কি হলো? এর সাথে কত শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ মাত্রা 99% শান্টের মধ্যে প্রবাহিত হবে? তাহলে হ্যাঁ, গ্যালভানোমিটারের সাথে আমরা কি নয়েজ হচ্ছে কার? গ্যালভানোমিটারের সাথে আমরা একটা শান্ট লাগাবো। তাহলে কিসে লাগাবো? সমান্তরাল লাগাতে হবে। তাহলে ওই সূত্র করো, 1/s এর মান বের করতে হবে। সরি, 1/s ইজ ইকুয়াল টু তোমার জি বাই এস প্লাস অফ জি ইন্টু আই। ওখান থেকে আমাদের কি করতে হবে? এস বের করতে হবে, এস। করো এবার। পারতেছো? কেন পারবে না? কেন কেন বলবো কেন? সূত্র বলছি না, 1/s ইজ ইকুয়াল টু কি, জি বাই এস প্লাস অফ জি ইন্টু আই। শান্টের অঙ্ক মানে কি, উপরে গ্যালভানোমিটার, নিচে শান্ট, কারেন্ট যাচ্ছে দুইটা দিয়েই। কি করতে হবে এখন আমাদের? এখন বলা হয়েছে যে শান্টের মান কত, অর্থাৎ এস এর মান বের করতে হবে। তাহলে তোমাকে 1/s এর মানও বলে দিছে, আই এর মানও বলে দিছে। কিভাবে বলে দিছে? এর সাথে কত শান্ট যুক্ত করলে মূল প্রবাহ মাত্রা 99%। তাহলে এর মান 99, আর এর মান কত? 100। তাহলে 99 ইজ ইকুয়াল টু জি কত বলছে? 100 ওহম রোধের গ্যালভানোমিটার। এস এর মান বের করতে হবে, এস প্লাস 100। এর মানও 100। কেন 100? 99%। তাহলে ওটাকে 99 ধরলে এটা 100 হয়ে যাবে। এবার তাহলে এই পাশে নিয়ে আসো। এটা তো বোঝা উচিত ছিল। দেখো, গ্যালভানোমিটারের বলতেছে 99% কারেন্ট যাবে শান্ট দিয়ে, তাহলে আইএস 99 হলে তাহলে কি হবে? মেন কারেন্ট কত হবে? 100 হবে। এটাকে 99 বলতেছে, তাহলে এটা 100 হবে। এর 99%, তার মানে কি 99ই। 99 ইন্টু 100/100, 100 এর 99% মানে 99ই। তাহলে এবার এ পাশে নিয়ে আসো, না ভাগ ভাগ করে নিয়ে আসো। 99 বাই হচ্ছে তোমার 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বাই হচ্ছে এস প্লাস 100।
এবার গুণ করে দাও 99 এর সাথে, কত হয় দেখো, 99s প্লাস 9900, 99s প্লাস 9900 ইজ ইকুয়াল টু 10000, চারটা শূন্য চারটা শূন্য বসছে এখানে। তাহলে কি করতে হবে, 99s কে পাশে রাখো, রেখে ওইটা পাশে নিয়ে যাও, বিয়োগ করো, কত হয় তোমার হচ্ছে 99, তাহলে 9900 থেকে 10,000, তাহলে 100। হ্যাঁ, তাহলে এস ইজ ইকুয়াল টু কত, 100/99, 100 কত হয়, ক্যালকুলেটর চাপো দেখো তো, 1 ইন্টু, একবার যায়, দশমিক দিয়ে দুইটা শূন্য, দশমিক দিয়ে শূন্য নিলে তোমার হচ্ছে 1.0111 হতে থাকবে, 1.01, হ্যাঁ পারবা, বলো। হ্যাঁ হ্যাঁ 19 বলা হয়েছে কত শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ মাত্রা 99% ওই শান্টের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ আমার উপরে দেখো, আমার কারেন্ট ছিল আই কারেন্ট, ওপরে হচ্ছে জি, নিচে হচ্ছে এস, বলতেছে এখানে কত রোধ লাগালে, এসে কত রোধ লাগালে এখান থেকে যাবে 99%, মেন কারেন্টের 99%, ওপর দিয়ে যাবে 1%, তাহলে এখানে এসে কত 100% না, বা এখানে 100% না, হ্যাঁ তাহলে 100% তো আই এর মান এটা তো আই কারেন্ট, আর 99 কত, কোন কারেন্ট, এটা হচ্ছে আইএস কারেন্ট, আমাদের সূত্র তো আইএস ছিল, তাহলে ওটা 99 ধরে নাও, আর এটা তাহলে 100 ধরো, বুঝছো এবার? এগুলো ছোটকালের জিনিসপত্র, এগুলো এখন প্রশ্নগুলো তো কেমন হয়ে যায়, এগুলো তো আগে থেকে তোমার পড়ে আসছো, কোন কারেন্টে কত পার্সেন্ট কীভাবে বের করতে হয়। একটা অঙ্ক করো, একটি অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারে, একটি অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে পারে, ওই অ্যামিটার দ্বারা 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপার জন্য কত রোধের শান্ট যুক্ত করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন আগে অ্যান্সারকে দিয়ে নাও আমাকে, কত রোধের শান্ট কিভাবে যুক্ত করতে হবে, কত পরে বলা হয়, কিভাবে লাগাতে হবে বলো তো? সমান্তরালে, আয়শা বলো। একটি অ্যামিটারের সাথে কত, মানে একটি অ্যামিটারের দ্বারা 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপার জন্য কত রোধের শান্ট কিভাবে লাগাতে হবে, কত পরে বলবো, আগে কিভাবে লাগাতে হবে বলো তো অ্যামিটারের সাথে শান্টকে, কিভাবে লাগাবা, কেন? নিচে শান্ট, নিচে উপরে তো ব্যাপার না, তুমি লাগাবা নিচে, সমান্তরাল লাগাবা কেন সেটা বলো। সেটা তো আমি আমি আঁকছিলাম উপরে নিচে আঁকছিলাম, কিন্তু কেন তুমি নিচে লাগাবা, সমান্তরাল লাগাবা, এই মাস্টার বলো কেন লাগাবা নিচে শান্ট? হুম, আচ্ছা এর উত্তর হচ্ছে শান্ট একটা, শান্টের মধ্যে যে রোধ আছে, রোধটা কি অ্যামিটার থেকে বড় না? বলছিলাম না অ্যামিটার থেকে শান্টের রোধ বড়, বলছিলাম, লিখো না তোমরা, অ্যামিটারের রোধ থেকে শান্টের রোধ বড়, অ্যামিটারের রোধ শান্টের থেকে ছোট, বলে না এটা? হ্যাঁ, তাহলে বড় মানের রোধকে শ্রেণীতে, শ্রেণীতে লাগালে কি হবে, আমাদের মেন কারেন্ট ইন্টারাপ্ট হবে, আর শান্ট মানেই হচ্ছে শান্টকে লাগাতে হবে সমান্তরালে। হ্যাঁ, আমার অ্যান্সার হচ্ছে এইটা, যে ভাইয়া শান্ট মানে সমান্তরাল, অ্যামিটার মানেই হচ্ছে শ্রেণী, অ্যামিটার মানেই শ্রেণী, শান্ট মানেই সমান্তরাল। হ্যাঁ, শান্ট বললেই সমান্তরাল লাগাতে হবে, আর শান্টের রোধ বড় রোধ, এটাকে অ্যামিটারের সাথে শ্রেণীতে লাগালে হবে না। আর অ্যান্সার যেটা মাস্টার বললো ওইটাও, যে আমরা কি করব, আমরা হচ্ছে এর মানটাকে বৃদ্ধি করব, মানে আমি হচ্ছে অ্যামিটারের পাল্লাকে বাড়াবো, তো শ্রেণীতে লাগালে পাল্লা আরও কমে যাবে, এর মাপতে আরও কম মাপতে পারবে, কারণ কি ইন্টারাপ্ট আই কারেন্ট কমে যাবে, লাগাবো সমান্তরালে।
সমান্তরাল লাগালে কি হবে? সমান্তরাল লাগালে এর মধ্যে যে কারেন্ট যাওয়া সেই কারেন্টই যেতে পারবে, কিন্তু শান্ট থাকার কারণে কি হবে? এটা নষ্ট হবে না, আর পাল্লাকে এর বৃদ্ধি কমানোর কারণে পাল্লা বাড়ানো সম্ভব। কিভাবে পাল্লা বাড়ানো সম্ভব? আমরা দেখছি যে হচ্ছে সমান্তরালে লাগালে কি হয়, তুল্য রোধটা কিন্তু অনেক সময় বৃদ্ধি পায়, তাই না? দেখছি না ক্ষুদ্র মান রোধের সাথে লাগালে? তাহলে এই যেহেতু সমান্তরালে লাগাইছি, তাহলে মেন রোধটা বাড়তে পারে বা মেন রোধটা কমে যেতে পারে। একটা কিছু ঘটবে, আমি বৃদ্ধি কম করালে বৃদ্ধি কম হবে, কিন্তু যদি আমি শ্রেণীতে লাগাই অলওয়েজ রোধ বেড়ে যাবে। রোধ বেড়ে গেলে কি হবে? পাল্লা অলওয়েজ কমবে, কারণ আর এর মান বেড়ে যাচ্ছে। রোধ কমে গেলে কারেন্ট কমে যাবে। এটা হচ্ছে ব্যাখ্যা। ওকে, নেক্সট তাহলে লিখো, লিখো। আচ্ছা, শান্ট বললেই সমান্তরাল, অ্যামিটার বললেই শ্রেণী। হ্যাঁ, একটি অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারে। ওই অ্যামিটার দ্বারা 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপার জন্য কত রোধের শান্ট যুক্ত করতে হবে? করো এবার ম্যাথটা। সূত্র লাস্ট যেটা পড়ালাম শেষে ওইটা, এন দিয়ে যেটা পড়াইছিলাম। গ্যালভানোমিটারের সাথে স্বল্পমানের রোধ যুক্ত করে যে পুরোটা, সেটাই অ্যামিটার। হ্যাঁ, অ্যামিটার তৈরি করছি গ্যালভানোমিটারের সাথে একটা ছোট রোধ যুক্ত করে। তাহলে ছোট রোধ প্লাস গ্যালভানোমিটার ইজ ইকুয়াল টু অ্যামিটার। হ্যাঁ, পুরোটাই অ্যামিটার। বুঝছো? বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করো। পারতেছো? ও, দেখো আমাদের ওপরে কি ছিল এখানে? আচ্ছা, এটা পরে বলতে, এখানে কি ছিল? এখানে ছিল শান্ট, তাই না? হ্যাঁ, ওপরে কি ছিল বলো? ওপরে কি লাগাবা তুমি? ওপরে গ্যালভানোমিটার লাগাবা। আচ্ছা, লাগাচ্ছি, দাঁড়াও। ওপরে লাগাবা গ্যালভানোমিটার। আচ্ছা, তাহলে এটা কি অ্যামিটার হয়েছে? কই অ্যামিটার হলো কিভাবে? অ্যামিটার হতে গেলে এর সাথে এটা এটা ছোট রোধ লাগাতে হবে না? ছোট একটা রোধ সমান্তরাল লাগাতে হবে না? অ্যামিটারের সাথে শান্ট যুক্ত করার পরে কি হবে? অ্যামিটারের সাথে শান্ট বা ছোট মানের রোধ যুক্ত শ্রেণী যুক্ত করা হলে একটা, সরি, গ্যালভানোমিটারের সাথে একটা ছোট মানের একটা বা একটা ক্ষুদ্র বা স্বল্প মানের রোধকে শ্রেণীতে লাগালে কি হবে? অ্যামিটার তৈরি হবে। ওই অ্যামিটারের সাথে আবার সমান্তরাল লাগাতে হবে। হ্যাঁ, বহি আরেকটা, কিন্তু এইখানে শান্ট ঠিক আছে, সাথে আরো একটা লাগাতে হবে। এবার বুঝছো? ওপরে গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট লাগানোর পরে অ্যামিটার তৈরি হয়েছে, পুরোটাকে বলতেছে অ্যামিটার। এখানে নাম দিচ্ছি এ। ওই অ্যামিটারের সাথে আবার আরেকটা শান্টকে সমান্তরাল লাগাতে হবে, তারপরে পাল্লা বৃদ্ধি করা সম্ভব। বুঝছো? পাল্লা একটা শান্টকে আলাদাভাবে না লাগিয়ে করা সম্ভব না। এইবার দেখো, এখানে আমরা চাইলে এটাকে গ্যালভানোমিটারও বলতে পারি, অ্যামিটারও বলতে পারি। কিভাবে? রোধটা এতটাই ক্ষুদ্র যে পুরা রোধটা গ্যালভানোমিটারের রোধ, তাই জি লিখলেও হবে। আবার জি আর এস মিলেই তো এ তৈরি হয়েছে, অ্যামিটার তৈরি হয়েছে, তাহলে এ লিখলেও হবে। মানে এর রোধ যদি 5 ওহম হয়, তাহলে জি এর রোধ হবে 4.99, কারণ এর মানটা 0.11 ছোট মান। তাহলে তুমি জি বললেও হবে, এ বললেও হবে। এ বলো আর জি বলো, অর্থাৎ অ্যামিটার বলো অথবা গ্যালভানোমিটার বলো, যাই বলো না কেন, তার সাথে আরও একটা শান্টকে লাগাতে হবে বহিবর্তনের সাথে সমান্তরালে, তারপরে আমরা পাল্লা বৃদ্ধি করতে পারবো। তোমার প্রশ্নে এই এ দেওয়া হয়েছে আর এস দেওয়া হয়েছে। এবার বুঝছো? বুঝছো এবার? হ্যাঁ, এবার করো। হ্যাঁ, বলো, প্রশ্ন করছো কোনো? হ্যাঁ, করো। এনের মান বের করো। না, এনের মানও দেওয়া আছে। এস এস কই দেওয়া আছে? আমি কি বললাম? আমি তো ওখানে ওরে বর্তনে বুঝালাম, তুমি অঙ্ক করো। অঙ্কে কি দেওয়া আছে?
অঙ্কে এস কই দেওয়া আছে? হ্যাঁ এস বের করবা। হ্যাঁ এস করো, বের করো। বসে আছে কেন তোমরা? বসে, ওরা ও তো নাই বুঝে না, তাই ওরা বুঝাইলাম, তোমরা করো। পারতেছো না? পারতেছো না বলো, না পারলে করে দেই। এই আয়শা পারতেছো? সারাদিন ধরে মিলালে হবে? না পারলে বলো। খাওয়া দাওয়া ছেড়ে দিছো নাকি তোমরা? অর্পিতা, রাতে খাও? খাওয়া দাওয়া করো? ও, ওই জন্য কাজ হচ্ছে না মাথায়। অ্যাক্টিভ হইতে হবে, এত 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 দুর্বল হলে হবে নাকি? কি বলছি, একটা অ্যামিটার দিয়ে মাথা কেটে ফেলা হয় তাহলে, মাথা ব্যথা হলে তাহলে আর কি করবা? দেখো অ্যামিটারে তোমার 5 অ্যাম্পিয়ার রোধ, অ্যামিটার সরি, একটি অ্যামিটার দিয়ে 5 অ্যাম্পিয়ার মাপা যায়। তাহলে আমি মাপতে চাচ্ছি কত? কতটুকু মাপতে চাচ্ছি? 7.5 মাপতে চাচ্ছি না? হ্যাঁ। তাহলে মাপা যায় এত, মাপতে যাচ্ছি এত, তাহলে কত গুণ বাড়াতে হবে দেখো তো? 7.5 ডিভাইড বাই 5 কত হয়? 1.5। এত গুণ বাড়াইতে হবে, তাই না? এইটাই এন এর মান। তাহলে 1.5 মাইনাস 1.5, ওপরে কত আছে? জি এর মান কত বলছি? 5 বলছি। তাহলে 5কে ভাগ করলে উপরে তোমার কত? উপরে হচ্ছে 10, 2, তাহলে তোমার হচ্ছে, দাঁড়াও, 2 আর, হ্যাঁ কি করবা? এন পাইছি কত? 1.5, সেখান থেকে এক বাদ দিব, পাবো 0.5। ওপরে তোমার কত? 5, 10, 10 ওহম লাগাতে হবে। বুঝছো এবার? এন এর মান না বোঝার কি আছে, কত গুণ বলছি, কত গুণ বাড়াতে হবে। 5 অ্যাম্পিয়ার মাপা যায়, 7.5 মাপতে যাচ্ছি, তাহলে কত গুণ বাড়াতে হবে? 1.5 গুণ বাড়াতে হবে। আরেকটা করো তাহলে, ক্লিয়ার না হওয়া বন্ধ করো। একটি অ্যামিটারের সাহায্যে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপা যায়। একটি অ্যামিটারের সাহায্যে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপা যায়। ওই অ্যামিটার দ্বারা তোমার হচ্ছে 7.5 অ্যাম্পিয়ার সরি, আবার 7 বলছি কেন? 50, তাহলে 500 অ্যাম্পিয়ার করো। মাপার জন্য কত রোধের শান্ট দরকার? ওই জি কে তোমরা ওই ওই সমান সমান মান ধরে করো, 50 অ্যাম্পিয়ার ধরে করো, 50 ওহম ধরেই করো জি কে। হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বুঝছো এবার? পারবা? আচ্ছা, আমাদের অধ্যায় শেষ। জাস্ট দুইটা জিনিস বলে দেই। আমাদের যে পটেনশিওমিটার, এটা জাস্ট দেখবা, এটা তোমার হচ্ছে প্র্যাকটিক্যালে আছে, মেইন অঙ্ক টঙ্ক কিছু নাই। এটা কীভাবে প্রকাশ করা কীভাবে? এইভাবে। হ্যাঁ, এটা হচ্ছে পটেনশিওমিটার, এইভাবে লেখা হয়। একটা জকি থাকে, জকি দিয়ে এটা নির্ণয় করা হয়, সিস্টেম আছে বহুত। এটা কিভাবে করা হয়? বিভব পতন পদ্ধতি। মানে পটেনশিওমিটার মানে বললে আমি আইটেমে ধরবো, পটেনশিওমিটার মানে কি, মানে কি করা হয়, ওর সাহায্যে কি কি নির্ণয় করা যায়, বই থেকে দেখবা, বই থেকে পড়বা, যন্ত্রের বর্ণনার মধ্যে দেওয়া আছে। বিভব পতন পদ্ধতিতে আমি জিজ্ঞেস করবো কোন পদ্ধতিতে? বিভব পতন পদ্ধতিতে কি 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 করা যায়? ছোট মানের বিভব পার্থক্য, তড়িৎচালক শক্তি, প্রবাহ মাত্রা, রোধ, এগুলো নির্ণয় করা যায়। বইতে আছে, সুন্দর করে পড়বা। জাস্ট এতটুকুই লাগবে, এর থেকে বেশি লাগবে না আমাদের পটেনশিওমিটারের ক্ষেত্রে। এইবার পোস্ট অফিস বক্স, সেটা কি জিনিস এটা দেখায়, দেখো এটা কেমন দেখতে ছিল। আমাদের যে ব্রিজ পড়লাম, সেই ব্রিজের মতোই, হ্যাঁ। জাস্ট ব্রিজে থাকে একটা রোদ, এখানে থাকতো 3টা রোদ।
1 2 3, এই হলো তোমার একটা বাহু। 1 2 3, এই হলো আরেকটা বাহু। এখানে ছিল একটা রোধ, এখানে ছিল আমাদের একটা তার। এই একটা R4, R5, R6, R1, R2, R3, এখানে একটা রোধ থাকতো যে রোধের রেঞ্জ থাকতো 1 থেকে 5000। কিছু করা লাগবে না, জাস্ট দেখো। একটা থাকতো 10, একটা 100, আর একটা 1000। এখানেও তাই, একটা 1, একটা 100, আর একটা 1000। আমাদের আগের যন্ত্র যেটা ছিল তোমার হচ্ছে টেলিগ্রাফ। টেলিগ্রাফ নামে যন্ত্র ছিল, যার সাথে কি করা হতো তোমার হচ্ছে ভয়েস মেসেজ। আমরা যে এখন যে টেলিগ্রামে বলো বা হচ্ছে মানে আমাদের অ্যাপস টেলিগ্রাম যেটা, তারপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে ভয়েস মেসেজ পাঠাই, আগে টেলিগ্রাফের সাহায্যে ভয়েস মেসেজ পাঠানো যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। হ্যাঁ, এটা আগে আগে বেশ একটা বড় সড়ো ব্যাপার ছিল যে কোনো অফিস থেকে কোনো তথ্য বলে পাঠানো হতো, সেটা কিছুক্ষণ পরে গিয়ে অন্য অফিসে পৌঁছাতো, সেখানে গিয়ে প্লে হইতো। তো ভয়েস মেসেজটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি কোনো প্রকার কারেন্ট লস হয়, কারেন্ট যদি কমে যায়, তাহলে কি হবে, তাহলে পুরোটুকু পৌঁছাবে না। তো যেহেতু ভয়েস মেসেজের সাহায্যে অফিসিয়াল কাজকর্ম করা হতো, সেহেতু পুরো মেসেজটা যেন পৌঁছায়, এটা মানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে অবশ্যই পুরো মেসেজটাই পৌঁছাতে হবে, কোনো শক্তি যেন লস না হয়। তাই তার তো একটা না, একটা টেলিগ্রাফের সাথে অনেকগুলো তার থাকতো। তো এই জন্য এখানে হুইটস্টোন ব্রিজ কাজে লাগানো হতো, যে যেখানে মনে করে আমাদের যে আমরা জি দিয়ে পড়ছি ব্রিজ করার সময়, এরকম অনেকগুলা ছোট ছোট পথ আছে। এই তার, এই যে তারটা আসছে এখানে, এই তারের সাথে তার একটা তারের প্রান্ত লাগানো থাকে তোমার হচ্ছে একটা অফিসে, আবার এই তারের সাথে এখান থেকে আরেকটা তার বের হয়ে একটা অফিসে লাগানো থাকে, এটা থাকতো মাঝখানে। এইটা একটা একটা পুরো একটা অফিসে মনে করো এখন যে আমাদের আমাদের আছে না পাওয়ার হাউস বিদ্যুতের, ওরকম একটা হাউস থাকতো যেখানে এটা থাকতো। মানে এই পুরো বক্সটা, পুরো পোস্ট অফিস বক্সটা একটা অফিসের মধ্যে থাকতো, যেখানে ওইটা নিয়ন্ত্রণ করার জন্য কিছু লোকজন কাজ করতো। এখান থেকে একটা তার আসতো একটা অফিস থেকে এখানে, ওইখান থেকে আরেকটা তার ওখানে মানে তুমি যদি মনে করো যে, মনে করো আমার এখানে অফিস আছে, আমার আরেকটা অফিস মনে করো খুলনায়, তো আমি কি করব, আমি মনে করো যে অ্যাপ্লিকেশন করব যে আমাকে একটা এই বক্স দেওয়া লাগবে, আমি হচ্ছে করার জন্য, যোগাযোগ করার জন্য ব্যবহার করব। তাহলে ওরা আমার এখানে একটা তার লাগাই দিয়ে যাবে, আরেকটা তার ওদের অফিসে থাকবে, ওখান থেকে আরেকটা তার যাবে খুলনায়। এভাবে করে আমি এখান থেকে প্রথমে তথ্য যাবে ওইখানে, ওখান থেকে যাবে তারপর হচ্ছে আমার মানে খুলনায় গিয়ে যার কাছে আমি পাঠাবো তার কাছে গিয়ে পৌঁছাবে, এভাবে হচ্ছে নিয়ন্ত্রিত হতো। তো এই পুরা পথের সময় তো নিশ্চয়ই শক্তি লস হয়ে যাওয়ার কথা, কারেন্ট লস হওয়া যাবে না। পুরা যে কারেন্টটা আমি পাঠাচ্ছি সেই কারেন্টে যেতে হবে, নাহলে কিন্তু আমার মেসেজটা পুরোপুরি যাবে না। এই জন্য কি করা হতো, এই এই যন্ত্রের এই কাহিনী, অর্থাৎ এই যে যাচ্ছে আসতেছে এর মধ্যে যেন শক্তি লস না হয়, কোনো কারেন্ট যেন এই যে আইজি স্টাইলে কোনো কারেন্ট যেন এখান থেকে বের না হয়ে যায়, তাই জন্য এই সিস্টেমে করা হতো। এখানে থাকতো 3টা রোধ, এখানে 3টা রোধ, সূক্ষাতি সূক্ষ্ম, যেন কারেন্টও যেন নষ্ট না হয়। আমরা তো এখানে পি আর কিউ দিয়ে করছি, এখানে 3টা রোধ লাগানো হচ্ছে, এখানেও 3টা। আবার এই যে আর বাহুতে একটা রেঞ্জ দেওয়া হচ্ছে 1 থেকে 5000, এটা অটোমেটিক মেশিন। তোমার এই দুইটাতে কত কত লাগতেছে তার উপর এই দুটো চেঞ্জ করা যায়। আমি 10 দিব না 100 দিব না 1000 দিব, এই দুই ভাবে চেঞ্জ করা যেত, কিন্তু এটা চেঞ্জ করা যেত না। এইটা অটোমেটিক্যালি হয়ে যেত যে পরিমাণ লাগবে সেই অনুযায়ী। তাহলে আমি সবাই তো নিশ্চয়ই সেম মেসেজ পাঠাচ্ছে না, আমি দেখা গেলো একটু বেশি পাঠালাম, কেউ কম পাঠাচ্ছে, তাহলে এখানে সেটা রোদ এসে লাগতো, এখানে একটা কারেন্ট আসতো। সেই কারেন্টটা কত, সেই কারেন্টটা উঠতো, অ্যামিটারে উঠতো যে কত কারেন্ট এখানে আসছে, সেই কারেন্টের সাপেক্ষে ভোল্টটা তো নির্দিষ্ট, ভোল্টের সাথে ওরা আর বের করে ফেলতো, মানে এস, এখানে তো এস বাহু, এস বের করতো যে কত রোদ এখানে লাগবে। সেই রোদের সাথে মিল রেখে এই দুটো তো চেঞ্জ করা যায় না, যেহেতু এটা বড় মানের রোদ, এই দুইটা প্রথমে লাগানো হতো, 100 দেওয়া হতো। তারপরে দেখা হতো যে এখানে সমান্তরাল মানে তোমার সাম্যাবস্থা করার জন্য এখানে কত লাগবে, সেটা অটোমেটিক হয়ে যেত। মনে করো এখানে উঠতেছে 78, মনে করো 780 উঠতেছে, তো এখানে এখানে আমি 100 লাগালাম, তো দেখলাম যে আমার এখানে 1000 দিলে সাম্যাবস্থা হচ্ছে, ওভাবে 1000 লাগানো হতো। এইভাবে করে সিস্টেমেটিক্যালি করে এখান থেকে যে কারেন্টটা আসতো সেই কারেন্টটা আবার এই পাশে পাঠানো হতো, ওইটা আবার ওই অফিসে গিয়ে ভয়েস মেসেজ হয়ে ধরা দিত, তারপরে কথা শোনা যেত। বুঝছো, এই হলো কাহিনী, এই হলো তোমার পোস্ট অফিস বক্স। আগে এভাবে ইউজ করে আমরা অনেক আগে কষ্ট করে এই কাহিনী করে হচ্ছে যোগাযোগ করা লাগতো। এখন আর সিস্টেম নাই আমাদের, এই নিয়ে কোনো ম্যাথও বইতে নাই। হ্যাঁ, এই নিয়ে কোনো সৃজনশীল আসবে না, জাস্ট ইতিহাসটা বেশ মজার, এই জন্য তোমাদেরকে বললাম।
কি পড়তে হবে? ওই একই জিনিস যেটা তোমার হচ্ছে পটেনশিওমিটারের মতো এখানেও তাই। এখানে এই এই যে পোস্ট অফিস বক্সের সাহায্যে কি কি নির্ণয় করা সম্ভব সেইগুলা পড়তে হবে। দেখবা বইতে সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে মুখস্থ করবা। এখান থেকে কিন্তু প্রশ্ন ধরবো যে হচ্ছে কি কি নির্ণয় করা যায় বলো, পটেনশিওমিটারের সাহায্যে কি কি নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, এই হলো আমাদের হচ্ছে পটেনশিওমিটারের কাহিনী, সরি পোস্ট অফিস বক্সের কাহিনী। আর পটেনশিওমিটারের কাহিনী তো প্রথমবার বললাম। আর আমরা আর মিটার ব্রিজ, হ্যাঁ মিটার ব্রিজটা দেখবা, ওটাও প্র্যাকটিক্যাল, ওটা তোমাদের প্র্যাকটিক্যালে করাবে যদি তোমাদের সিলেবাস থেকে থাকে, কলেজ স্কুলে করাবে, তোমাদের হচ্ছে ল্যাবে নিয়ে যাবে, নিয়ে দেখাবে এটা কি দেখতে কেমন ওখানে করবা। আর এর ক্ষেত্রে ওইটাই পড়তে হবে যে ওই আমাদের মিটার ব্রিজের সাহায্যে কি কি নির্ণয় করা যায়, কোন কোন জিনিস নির্ণয় করা সম্ভব, ওটাও দেখবা দেওয়া আছে। মেইনলি হচ্ছে অজানা রোধ, হ্যাঁ অজানা রোধ নির্ণয় করা যায়, অজানা রোধ বা আপেক্ষিক রোধ, এগুলো দেখো দেওয়া আছে। তো ওইগুলো ওখান থেকে পড়বা, মুখস্থ করবা, একটা প্যালার শিট তৈরি করবা যেখানে সব কিছু এক জায়গায় থাকবে, পরীক্ষার আগে পড়লে হয়ে গেল। মেইনলি ম্যাথের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কার্শফস ল ফার্স্ট আর সেকেন্ড ল, এর মধ্যে সেকেন্ড লটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে হুইটস্টোন ব্রিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শান্ট অ্যামিটার, আর গ্যালভানোমিটারের যেটা টপিক পড়লাম ওইটা, কত পাল্লা বাড়াতে হবে কমাতে হবে, এটা আইজি কারেন্ট আইএস কারেন্ট এটা। আর প্রথম দিকে যেগুলো পড়াইছি তোমার হচ্ছে তাপ নির্ণয়ের ব্যাপারটা, ওইটা ইম্পর্টেন্ট। তারপরে তোমার হচ্ছে রোধের ক্ষেত্রে ওইটা ইম্পর্টেন্ট, রোধের সমবায় ইম্পর্টেন্ট, কোষের সমবায় বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এই আর কি, তাই অধ্যায় আমাদের শেষ। তাহলে ভালো করে পড়বা। আগামী শুক্রবারে তাহলে পুরো অধ্যায়ের উপর পরীক্ষা থাকবে। আগামী শুক্রবারে আমরা বৃহস্পতিবারে নতুন একটা অধ্যায় পড়বো, কিন্তু ওই অধ্যায়টা আমাদের ইসে থাকবে না, হ্যাঁ আমাদের হচ্ছে আইটেমে থাকবে না। আইটেমে হচ্ছে এই রবিবার আর মঙ্গলবারের পড়া থাকবে। রবিবার মঙ্গলবার মিলে আমরা যে পড়াটা পড়ছি আর এর আগে যে এক সপ্তাহ যে অধ্যায়টা পড়ছি, মানে 3 দিন, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা আমাদের আইটেম থাকবে শুক্রবারে। বৃহস্পতিবারের টপিকটা শুক্রবারে পরীক্ষা হবে না, ওটা হবে নেক্সট শুক্রবারের মধ্যে। আর তোমাদের যাদের পেন্ডিং আইটেম আছে, যারা আইটেম দাও নাই গত ইসে, তারা হচ্ছে চেষ্টা করবা শুক্রবার আগে দিয়ে দেওয়া, যদি দিতে চাও আর কি। না চাইলে কোনো সমস্যা নেই, যদি মনে হয় হ্যাঁ পড়াটা করছি পড়াটা আমি দিব, তাহলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, শুক্রবারের বাদে অন্য কোনো সময়ে। আর শুক্রবারে কোন আইটেম হবে তাহলে? এই চ্যাপ্টার 3 পুরোটা, পুরো চ্যাপ্টারটার উপরে একটা আইটেম হবে। ওই যেভাবে বলি আর কি, অনেক সময় হচ্ছে ভিজুয়াল হতে পারে, সমবায় দিতে পারি, বা হচ্ছে যে ব্রিজ দিতে পারি, বর্তনী দিতে পারি, এভাবে হতে পারে, মৌখিক হতে পারে। হ্যাঁ সেভাবে প্রস্তুতি নাও তোমরা, ক্লাস দিয়ে দিব ইউটিউবে, নোট করে নিবা, সুন্দর করে দেখে নিবা। আর সিকিউ সলভ করবা, এই অধ্যায়টা শর্ট সিলেবাসে আছে, এটা ইম্পর্টেন্ট। সিকিউ সলভ করে দেখবা কোথায় কোথায় আসছে, কি কি প্রশ্ন আসছে, না পারলে আমাকে বলবা। আর হচ্ছে গাইড, রেটিনা গাইড সলভ করবা মেডিকেলের জন্য, ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বইয়ের উদাহরণে ম্যাথগুলো দেখবা, বইয়ের লাস্টের ম্যাথগুলো দেখবা, যেটা পারবা না আমাকে বলবা। ঠিক আছে, এই হলো কাজ, অধ্যায় আমাদের শেষ। ঠিক আছে, আমার নেক্সট অধ্যায় শুরু করবো। হ্যাঁ এবার প্রশ্ন ছিল বোধহয়, অর্পিতা বলো। হুম, করাইছি তো। ডাব্লিউ ইজ ইকাল টু জে এইচ, এই জে কে বলা তারপর যান্ত্রিক সমতল, জে ইজ ইকাল টু ডাব্লিউ বাই এইচ। ডাব্লিউ হচ্ছে তোমার একক হচ্ছে জুল, এইচ হচ্ছে ক্যালোরি, এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরিকে বলা হয় তাপের যান্ত্রিক সমতুল, বা তাপের যান্ত্রিক সমতা, বা তাপের যান্ত্রিক সহগ, যেটাই বলবো সেটা। 4.2 জুল পার ক্যালোরি। হুম হুম হুম, 2 প্রকার। তপন স্যার যদি পড়ো তাহলে ওটাই দিবা, আমি জাস্ট শেখাইছি, আমি তো ইয়া বলি নাই যে প্রকার 3 প্রকার, আমি 3টা প্রকার তোমাকে শেখাইছি, শ্রেণী, সমান্তরাল আর মিশ্র। ওরা অ্যান্সার কি দিছে? আমি স্যারের বইটা দেখাবো, ওটা ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মেডিকেলে ওটাই ধরে, ইসাক স্যারের বইটা আগে ধরে। হুম, 3টা দেখাবা। ওই ম্যাথ তো আর মনে নাই আমার, কি দিছিলাম তখনই বলতে হতো। বের করতে পারবো না কেন, সূত্র যে এম এন কি ছিল,
কি বের করতে বলছিলাম? হ্যাঁ বলো বলো, প্রশ্ন বলো। এম এন ই বাই এম আর প্লাস এন আর। তো তখন বলো না কেন? তখন পারতেছ না তখন বলবো না? যখন করাইছে তখনই তো মানে করে দেখবা হচ্ছে কিনা। তাহলে তোমাকে কি বলছে? 1.5 এর কয়টা বলো, প্রশ্ন বলো। হুম, দুইটি করে, দুইটি করে দুই লাইনে না, দুইটি করে দুই লাইনে চারটা আমাদের হচ্ছে মানে ইয়ে, তাহলে দুই লাইন, লাইন কয়টা? দুইটা। তাহলে আমাদের কোষ কয়টা? চারটা। ই এর মান কত? 1.5 ডিভাইডেড বাই এম আর। এম মানে দুই লাইন, আর এর মান কত বলছে? বহিঃস্থ কত বলছে? 10, তাহলে হচ্ছে 20। মানে দুই গুণ করলাম। এন হচ্ছে তোমার হচ্ছে এন কত? 4। স্মলার কত বলছে? 0.5। হ্যাঁ, তাহলে 2 ইজ ইকুয়াল টু কত? তো বের করো। 4 দুগুণে তোমার হচ্ছে 8। 8 আর হচ্ছে তোমার 0.5, তাহলে 8 আর 4 12। 12/22 কত হয় দেখো। হুম, আর বলো। পুরোটাই দিও একবারে, তোমার আর দেওয়া লাগবে না। শুক্রবারে পুরোটা দিও অধ্যায়। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। ভালো থাকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।